ঠিক আছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 22শে আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 48তম ক্লাস এবং দণ্ডবিধির 16তম ক্লাস। দেখেন, দণ্ডবিধি আজকে আমরা যতটুকু পড়বো, আগামীকাল শনিবার সকাল 10টায় ক্লাস আছে, আগামীকাল দণ্ডবিধি শেষ হয়ে যাবে এবং আগামী শনিবার দণ্ডবিধির 100 মার্কের পরীক্ষা। আগামী শনিবার আজকে তো আজকে পড়বো আর আগামীকাল পড়বো, এতে দণ্ডবিধি আগামীকাল ইনশাল্লাহ শেষ করব, আগামীকাল সকালে পড়া। আর দণ্ডবিধির 100 মার্কের পরীক্ষা আগামী শনিবার। এটা খেয়াল করেন, আগামী শনিবার, এটা মাথায় রাখবেন। তো আমরা পড়া শুরু করি। আজকের ক্লাস শুরু করে দেখেন, অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, এই অধ্যায়টার নাম অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। এখানে আলোচনা করছে 403 থেকে 409 ধারা, এবং এটাকে ইংরেজিতে বলে, আন্ডারলাইন করেন, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। তাহলে 403 থেকে 409 ধারায় যে অধ্যায়টার নাম হচ্ছে কি, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এখন এই অধ্যায়ের নাম ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, বাট এই অধ্যায়ে এই 403 থেকে 409 ধারায় দুইটা অপরাধ নিয়ে আলোচনা করেছে। 403 আর 404-এ একটা, আর 405 থেকে 409 পর্যন্ত একটা। তো এই যে দেখেন, অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎকরণ দুই প্রকার। কি কি দেখেন, একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আবার একটু লক্ষ্য করেন, অধ্যায়ের নাম অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ, কিন্তু এই অধ্যায়ে দুইটা অপরাধ আছে, তার মধ্যে একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। শুধু অধ্যায়ের নামে আছে অপরাধমূলক ভাবে, আর এই জায়গায় অপরাধমূলক নাই, এই জায়গায় প্রথম অপরাধটার নাম কি, অসাধুভাবে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এর পাশে একটু লিখতে পারেন 403 ও 404, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কত কত ধারা বলেন, 403 ও 404। ইংরেজিটা মনে রাখবেন, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। অপরদিকে পরেরটা দেখেন, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। এটা লেখেন 405 থেকে 409, 405 থেকে 409। তো এখানে একটা বিষয় দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হলো আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, বুঝছেন? এই অধ্যায়ের নাম অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। এই অধ্যায়ে অপরাধ আছে কয়টা, দুইটা। একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, আর একটা হলো কি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এটা হলো ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। আচ্ছা, তো আমরা প্রথমে শুরু করব, প্রথম যে অপরাধটা এই অধ্যায়ের, সেটা হলো ধারা 403-এ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আন্ডারলাইন কর, বই যাদের সামনে আছে অনলাইনে বা অফলাইনে, আমি স্ক্রিনে যেখানে যেখানে আন্ডারলাইন করব, যেখানে যেখানে গোল দিব, আপনারাও সেটা দয়া করে করবেন, এবং অবশ্যই লাল কালি দিয়ে। তো তাহলে এখানে একটা বিষয় দেখেন, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ আসলে কাকে বলে, বই পড়বো পরে, আগে আমার কথা শুনেন। গতদিন আমরা 4টা অপরাধ পড়ছিলাম। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া নিয়ে গেছে চুরি, তারে ভয় দেখাইয়া নিছে, বাট ভয়টা দূরবর্তী ভয়, যে তুমি যদি আমারে 50,000 টাকা না দাও, 1 সপ্তাহের মধ্যে তোমার ছেলেরে কিডন্যাপ করবো। টাকা দিয়ে দিছে। এটা হলো চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন। যখন তাৎক্ষণিক ভয় দেখাইয়া নিছে, তখন এটা দস্যুতা বা ছিনতাই। রাস্তাঘাটে যেটা হয়, যে চেন টান দিয়ে নিয়ে গেছে বা টাকা পয়সা যা আছে বের কর, 1 থেকে 4 জন ব্যক্তি করলে সেটা হয় ছিনতাই, ছিনতাই বা দস্যুতা। আর 5 বা ততোধিক ব্যক্তি যদি দস্যুতা করে, সেটাকে বলে কি, ডাকাতি। তো গতদিন আমরা যে 4 প্রকারের অপরাধ পড়ছি, সেটার সাথে কোনো মিল পাবেন না। এটা হলো প্রথমে আমরা যেটা পড়তেছি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। একটু বই পড়বেন পরে, আগে আমার কথা শুনেন। আমি যখন কথা বলবো তখন আমার কথা শুনবেন, অনলাইন অফলাইন উভয়। আর যখন আমি বই
মার্কিং করব, দাগাবো, তখন দাগাবেন, বুঝছেন? কিন্তু আমি কথা বললাম, আপনি দাগাইলেন, তাইলে আমার কথা কিন্তু আপনার মাথায় ঢুকবে না। তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কাকে বলে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ সম্মতি নিয়ে হতে পারে, সম্মতি ছাড়া হতে পারে, বুঝছেন? চুরির ক্ষেত্রে কি ছিল? সম্মতি ছাড়া। চাঁদাবাজির ক্ষেত্রে সম্মতি নিছে ভয় দেখাইয়া। দস্যুতার ক্ষেত্রে সম্মতি নিছে ভয় দেখাইয়া। ডাকাতির ক্ষেত্রে সম্মতি নিছে কি? ভয় দেখাইয়া। বাট এই অসাধুভাবে সম্পত্তি আত্মসাতে সম্মতি থাকবে, কিন্তু ভয় দেখাইয়া না, ভালোভাবেই নিছে। অথবা সম্মতি ছাড়া। কিভাবে? দুইটা উদাহরণ দেই। সম্মতি নিয়ে উদাহরণ দেই। একজন আপনার কাছ থেকে 10,000 টাকা নিছে, যে ভাই তোমার টাকা দিয়ে দেবো, আর জীবনে ফেরত দেয় নাই, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। একজন বই নিছে, যে ভাই তোমার বইটা পড়তে দাও, 1 সপ্তাহ পর ফেরত দিব, আর জীবনে ফেরত দেয় নাই, এটা কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তাহলে এটা হলো সম্মতি নিয়ে হইছে, সম্মতি নিয়া। সম্মতি ছাড়া কেমনে? আপনি রাস্তায় একটা মোটরসাইকেল পেয়েছেন, ওই মোটরসাইকেলের মালিককে আপনি জানেন না, যতক্ষণ পর্যন্ত ওই মোটরসাইকেলটা বা ওই আংটিটা বা ওই মোবাইলটা আপনি নিজে তুলে নিলেন, আপনার কোনো অপরাধ হয় নাই। কিন্তু আপনি যদি তার প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না কইরা ওই মোটরসাইকেল নিজের মনে করে ব্যবহার করেন, ওই আংটি নিজের হাতে দেন বা বিক্রি করে সেই টাকা পয়সা নিয়ে নেন, তাহলে এটা হয়ে যাবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা পড়বো তার আগে একটু বলে নিচ্ছি যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ সম্মতি নিয়ে হতে পারে, সম্মতি ছাড়া হতে পারে। গতদিন আমি আপনাদের দুইটা বিষয় বলছিলাম, যে মৃত ব্যক্তির কাছ থেকে যদি কিছু নেয় সেটা চুরি হয় না, মৃত ব্যক্তির কাছ থেকে যদি কিছু নেয় তাহলে সেটা হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, বুঝলেন? আর একটা হলো, যে সম্পত্তি কারো দখলে নেই, এরকম কোন সম্পত্তি যদি নেওয়া হয় সেটাও অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। রাস্তায় আংটি পাওয়া গেছে, চেন পাওয়া গেছে, 5,000 টাকা পাওয়া গেছে, হেলমেট পাওয়া গেছে, কলম পাওয়া গেছে, ঘড়ি পাওয়া গেছে, তুলে নিতেন, কোনো অপরাধ হয় নাই। কিন্তু যখনই সেটা কি করেছেন, প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন নাই, তখনই সেটা হয়ে গেছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তাহলে এটা কি চুরি, দস্যুতা, বলপূর্বক গ্রহণ, ডাকাতির থেকে আলাদা না? বলেন আলাদা, আলাদা ধরনের। তো এবার আমরা পড়া শুরু করি, দেখেন। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ 403 ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা শাস্তিযোগ্য অপরাধ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ অর্থ অসাধুভাবে, বল দিবেন, কোন অস্থাবর সম্পত্তি আত্মসাতের আর একটা বাংলা আছে তছরূপ। কি বলেন? তছরূপ করা বা নিজস্ব ব্যবহারে, আন্ডারলাইন করবেন, নিজস্ব ব্যবহারে পরিণত করা হলে তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বলে গণ্য হবে। তো এখানে একটা বিষয় দেখেন, যে চুরির ক্ষেত্রে বিষয়বস্তু ছিল কি? অস্থাবর সম্পত্তি। এই অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের হলো অস্থাবর সম্পত্তি। এই দুইটা অপরাধই অস্থাবর। আর দণ্ডবিধিতে বাদ বাকি সম্পত্তি রিলেটেড যা আছে সব স্থাবর অস্থাবর উভয়, বুঝছেন? তাহলে দুইটা ক্ষেত্রে, দুইটা অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র অস্থাবর সম্পত্তি, সেই দুইটা অপরাধ কি? চুরি আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। 403 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে বা নিজ ব্যবহারে পরিণত করে, যে কোনো বর্ণনার কারাবাস, আন্ডারলাইন করবেন, যা 2 বছর হতে পারে, অর্থদণ্ড বা উভয়। পুরাতন বইতে সাজা এখানে বলা নাই, একটু পরে বলা আছে, সমস্যা নাই। তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের সাজা কত? 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। যখন আমরা কোনো জিনিসের সংজ্ঞা পড়ি, আমি তো আপনাদের লেখা শিখাইছি, বলেছি, আপনাদের শিখিয়েছি যে সংজ্ঞা পারলে ওটা শর্ত বা উপাদান পারা খুব ইজি। সংজ্ঞা ভেঙে ফেললেই পাওয়া যাবে কি? উপাদান। তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের উপাদান বা শর্ত আমরা এভাবে বলতে পারি, যে জায়গায় কি থাকবে? সম্মতি থাকতেও পারে, সম্মতি থাকতেও পারে, থাকতে পারে। তারপরে হচ্ছে কি হবে? অস্থাবর সম্পত্তি। কি বলেন? অস্থাবর সম্পত্তি হতে হবে। তারপরে এটা কারো দখলে থাকবে না, কখনো কখনো কারো কি দখলে থাকবে না। তারপরে অন্য একজন এটা নিজের ব্যবহারে পরিণত করবে, নিজের ব্যবহারে পরিণত করবে, অথবা আর একজনের ব্যবহার করতে দেবে, এই হলো কথা। তাহলে সেটা হয়ে যাবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা তছরূপ। এই যে দেখেন, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের অপরাধ সংগঠিত হয়েছে বলে গণ্য হবে যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয়।
অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে অন্যের সম্পত্তি আত্মসাৎ করেছে বা তার নিজস্ব ব্যবহারে পরিণত করেছে। এক, সম্পত্তিটি অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। দুই, সম্পত্তি নিজস্ব ব্যবহারে পরিণত করা বা আত্মসাৎকরণ অবশ্যই অসাধুভাবে হতে হবে। বুঝছেন? তো এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা যদি আমরা একটু পড়ি, 106 পেজ বের করেন, 106। যেমন জামানের দখলে থাকা সম্পত্তি আরিফ নিজের মনে করে গোল দিবেন সরল বিশ্বাসে নিয়ে যায়। আরিফ তার ভুল বুঝতে পারার পর অসাধুভাবে উক্ত সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করে। আরিফ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে। যদি সে সরল বিশ্বাসে নিয়ে গেছে এই পর্যন্ত তার কোনো অপরাধ হয় নাই, ভুল বুঝতে পাওয়ার পরে যদি সম্পত্তিটা দিয়ে দিত তার কোনো অপরাধ হতো না, বাট ভুল বুঝতে পারার পরেও সে আরো বড় ভুল করছে, নিজের ব্যবহারে পরিণত করছে, তখন এটা হয়ে গেছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বুঝছেন? বাট এই উদাহরণটা যদি এরকম হতো যে সরল বিশ্বাসের নিচে তো নিচে, তার ভুল কোনোদিন ভাঙে নাই, ভুল কোনোদিন ভাঙে নাই, তাহলে কি হতো? তাহলে এটা অপরাধ হতো না। আচ্ছা, পরেরটা দেখেন। এ এবং বি একটি ঘোড়া যৌথ মালিক, ব্যবহার করার উদ্দেশ্যে এ ঘোড়াটি বি এর দখলতে নিয়ে যায়। একটা ঘোড়ার মালিক আরিফও মালিক, বদরুলও মালিক। এতে আরিফ, বিতে বদরুল। ব্যবহার করার উদ্দেশ্যে আরিফ ঘোড়াটি বদরুলের দখল থেকে নিয়ে যায়। অতঃপর আরিফ ঘোড়াটি বিক্রয় করে দেয় এবং বিক্রয়লব্ধ লাভ সম্পূর্ণরূপে আরিফ নিজ ব্যবহারে পরিণত করে। সে বিক্রি করতেই পারে, বাট বিক্রি কইরা তার যতটুকু শেয়ার ততটুকু নিলে তার কোনো অপরাধ হয় নাই, কিন্তু আর একজনের টাকা নিলে সেটা কি হয়ে যাবে? আত্মসাৎ হয়ে যাবে। যেহেতু আরিফ এবং বদরুল একটি যৌথ ঘোড়ার মালিক, সেহেতু ঘোড়াটি ব্যবহার করার অধিকার আরিফের আছে, সুতরাং ঘোড়াটি ব্যবহারের উদ্দেশ্যে গ্রহণ কোনো অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু ঘোড়াটি বিক্রয় করে প্রাপ্ত টাকা এবং লভ্যাংশ বদরুলের অধিকার ছিল, সেহেতু উক্ত অর্থ শুধুমাত্র নিজে ব্যবহার করার মাধ্যমে আরিফ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। বুঝেন নাই বোধহয়? ধরেন গাড়ির ব্যবসা করে, একটা গাড়ির মালিক মিলন আর নির্মল। এখন নির্মল করছে কি, মিলন দে বলছে যে দাদা শ্বশুর বাড়ি যাবো, গাড়ি খান দেন। তো শ্বশুর বাড়ি যাই 1 মাস বেড়াইছে, বেড়ানোর পরে ওই নির্মল গাড়িও বিক্রি করে টাকা পয়সা সব খেয়ে ফেলছে। তাহলে বিক্রি করছে ঠিক আছে, তো গাড়ির তো অর্ধেক শেয়ার তো মিলনের, অর্ধেক টাকা যদি মিলনে দিয়ে দিত তাহলে নির্মলের কোনো অপরাধ হতো না, বা সে পুরো টাকাটা মিলনের অংশের টাকাটাও সে নিয়ে নিছে। তো এখানে যেটা হয়েছে সেটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। জেনে রাখা ভালো, তো চলে এসে আসেন। আপনারা লেট কেন আজকে? আচ্ছা, জেনে রাখা ভালো, দেখেন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের বিষয়বস্তু হতে হবে, গোল দিবেন অস্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টি, যেমন স্বর্ণ, টাকা ইত্যাদি। যেমন ক ক্ষয়ের নিকট থেকে 2টি বস্তা নিয়ে যায়, ফেরত না দিয়ে বিক্রয় করে দেয়, ক অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে। আর একটা বিষয় এখানে একটু লিখে রাখবেন, আমি আপনাদের বলেছিলাম যে চুরির ক্ষেত্রে প্রমাণ করতে হয় দখল, মালিকানা প্রমাণ করতেও পারে নাও পারে। আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে প্রমাণ করতে হবে মালিকানা, দখল থাকতেও পারে নাও পারে। তাহলে দুইটা বিষয়, চুরির ক্ষেত্রে কি প্রমাণ করা লাগে? দখল। আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের ক্ষেত্রে মালিকানা। বুঝছেন? মাথায় রাখেন, দখল হলো পজেশন, আর মালিকানার ইংরেজি কি? ওনারশিপ। আচ্ছা, এখন অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের কিছু উদাহরণ আছে, মানে কিছু মূলনীতি আছে, মূলনীতি এইগুলো আমরা একটু জানি। অসাধুভাবে, প্রথম যেটা দেখেন, অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করা, নিজ ব্যবহারে পরিণত করা। প্রাথমিকভাবে সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ না, বরং সৎ উদ্দেশ্যে সম্পত্তি গ্রহণ বা পেয়ে পরবর্তীতে অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বলে
গণ্য হবে। এই কথার অর্থ কি শুনেন। আপনি রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পথে একটি আংটি পেয়েছেন, সোনার আংটি। সোনার আংটি আপনি পথ থেকে তুলে নিজের হাতে নিলেন, এই পর্যন্ত কোনো অপরাধ হয় নাই। কিন্তু যখনই ওই আংটিটার মালিককে খুঁজে না বের করে আপনি ওইটা নিজে ব্যবহার করছেন বা কাউকে দিয়ে দিচ্ছেন বা বিক্রি করছেন, তখন সেটা হয়ে গেছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বুঝছেন? কিন্তু আপনার যদি ইন্টেনশন থাকতো যে আংটি আমি পরে আছি ঠিক আছে, কিন্তু আমি তো মালিক খুঁজতেছি, যতকাল না খুঁজে পাচ্ছি ততদিন আমার হাতে থাক, তাইলে কোনো অপরাধ হবে না। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি প্রাথমিকভাবে সৎ উদ্দেশ্যে গ্রহণ করে থাকে বা পেয়ে থাকে, কিন্তু পরবর্তীতে অসাধুভাবে সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করে। যেমন দেখেন, এখানে একটা উদাহরণ আছে যে এ রাস্তায় 1000 টাকা পেল এবং মালিককে টাকাটা ফেরত দেবে বলে গ্রহণ করলো, কিন্তু টাকা ফেরত না দিয়ে এ নিজ ব্যবহারে পরিণত করলো। আমরা যখন কোনো টাকা পয়সা ধরেনি রাস্তায় পাইছে ততক্ষণ পর্যন্ত কোনো অপরাধ হয় না, কিন্তু বাড়ি যাওয়ার পরে মনের মধ্যে শয়তান ঢুকে গেছে যে টাকা কষ্ট করে পাইলাম আবার কারে দিতে যাবো। এ যখন টাকাটা গ্রহণ করেছে তখন পর্যন্ত কোনো অপরাধ করেনি, কিন্তু যখন টাকাটা নিজ ব্যবহারে পরিণত করেছে তখন এ অসাধুভাবে আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। বুঝছেন? অর্থাৎ প্রাথমিকভাবে সম্পত্তি গ্রহণ করলেই যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করানো হবে বিষয়টি তা নয়, বরং পরবর্তীতে যদি সম্পত্তিটি অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করা হয় তাহলেও সেটা আত্মসাৎকরণ বলে গণ্য হবে। পরের ব্যাখ্যাটা দেখেন, এক্সপ্লানেশন। সাময়িক সময়ের জন্য সম্পত্তি আত্মসাৎকরণ, টেম্পোরারি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, এটা আন্ডারলাইন করে। সাময়িক সময়ের জন্য আত্মসাৎ হতে পারে। কিভাবে? আমি উদাহরণ দিই, শুনেন। রাস্তায় কারো দখলে ছিল না, একটা গাভী হারাই গেছে, এখন ওই গাভীটা আরিফ সাহেব পেয়েছে। তো আরিফ সাহেব চিন্তা করলো যে গাভীর মালিক রে 10 দিন পরে খুঁজবানি, 10 দিন আগে দুধ দহন করে আমি আগে আমার শরীর অপুষ্টি সারাইনি, অপুষ্টি পূরণ করে পুষ্টি দিয়ে পূরণ করে নিয়ে আগে। উনি 10 দিন গাভীর দুধ দহন করে উনি নিজে খাওয়া দাওয়া করে 10 দিন পরে মালিকরে খুঁজে গাভী দিয়ে দিছে। তো এটা আরিফ সাহেব তো পার্মানেন্টলি কাজটা করে নাই, বাট সাময়িক সময়ের জন্য করলেও এটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বুঝছেন? বাট সেম উদাহরণটা যদি এরকম হতো যে গাভীর মালিকরে খুঁজতেছে পাচ্ছে না, 10 দিন পর্যন্ত ওই দুধ সে সেবন করছে সরল বিশ্বাসে যেহেতু পাচ্ছি না, তখন কোনো অপরাধ হয় নাই। কিন্তু মনের মধ্যে যখন কুচিন্তা চলে আসবে তখন আবার সেটা কি অপরাধ, সেটা সাময়িক সময়ের জন্য হলেও। বুঝছেন? আংটি পেয়েছেন সোনার, ভাবলেন যে এই যে ফেরদৌস সর্দার আসে নাই, ফেরদৌস সর্দার আসে নাই, আংটি পাইছে, ভাবছে যে আগে বন্ধুর সামনে বিয়ে আছে, বন্ধুর বিয়েতে আংটিটা পরে যাই, গায়ে হলুদে পরে যায়, বিএন সাহেবের সাথে একটু ঘোরাফেরা করে তারপরে আংটির মালিককে খুঁজবানি। তাহলে এই জায়গায় এই যে তার খারাপ উদ্দেশ্য থাকলো, এই জায়গা সে সাময়িক ভাবে আত্মসাৎ করেছে। বুঝছেন? বাট সেম কাজটা যদি সে ইন্টেনশনালি না করে সরল বিশ্বাসে করতো তাহলে আবার সেটা অপরাধ হতো না। নির্মল, সরল বিশ্বাসের সংজ্ঞা দিছে কত দাঁড়ায়? যাক, ধন্যবাদ। দেখেন, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ সাময়িক সময়ের জন্য বা স্থায়ী সময়ের জন্য হতে পারে। অভিযুক্ত ব্যক্তি সাময়িক বা স্থায়ী যেরূপ সময়ের জন্য সম্পত্তি আত্মসাৎকরণ বা নিজ ব্যবহারে পরিণত করুক না কেন, তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বলবে করণ বলে গণ্য হবে। অর্থাৎ এটা সাময়িক সময়ের জন্য হতে পারে, আবার এটা কি স্থায়ী সময়ের জন্য হতে পারে। যদি এমন হয় যে অভিযুক্ত ব্যক্তি সাময়িক সময়ের জন্য সম্পত্তি নিজ ব্যবহারে পরিণত করেছে এবং পরবর্তীতে সম্পত্তির মালিককে সম্পত্তি ফেরত দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। বুঝলেন তো? তাহলে সাময়িক সময়ের জন্য আত্মসাৎ হতে পারে। তারপরে আসেন, খুঁজে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করুন। যে সম্পত্তি আন্ডারলাইন করবেন কোনো ব্যক্তির দখলে নেই, কোনো ব্যক্তির দখলে নেই, এমন সম্পত্তি যদি অভিযুক্ত ব্যক্তি খুঁজে পায় এবং কোনো প্রকার অসাধু অভিপ্রায় ছাড়া উক্ত সম্পত্তি গ্রহণ করে তাহলে সে কোনো অপরাধ করেনি। খুঁজে পাইছে, কোনো অপরাধ হয় নাই, তখন পর্যন্ত কোনো অপরাধ হয় নাই। কিন্তু যখন অভিযুক্ত ব্যক্তি উক্ত সম্পত্তির মালিককে তা জানতে পারে বা মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে পরবর্তীতে উক্ত সম্পত্তি অভিযুক্ত ব্যক্তি নিজ ব্যবহারে পরিণত করে, তখন অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে গণ্য।
বুঝছেন? সর্বশেষ পয়েন্টটা দেখেন, পরিত্যক্ত বা মালিকবিহীন সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ হতে পারে না। যে সম্পত্তির কোনো মালিক নাই, সেই সম্পত্তি যদি আপনি নিয়ে নেন, তাহলে সেটা কি হবে না? অসাধুভাবে আত্মসাৎ হবে না। তবে অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে প্রকৃত মালিককে খুঁজে বের করার। বুঝছেন? দেখেন, সম্পূর্ণরূপে পরিত্যক্ত সম্পত্তি বা যে সম্পত্তির কোনো মালিক থাকে না, সেই সম্পত্তির ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, সম্পত্তি আত্মসাৎকরণ হতে পারে না। কোনো ব্যক্তিকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের জন্য দণ্ডিত করতে হলে উক্ত সম্পত্তির কোনো না কোনো মালিক থাকতে হবে। পরের লাইনটুকু বাদ দিয়ে দেন, আর পড়ার দরকার নাই। জাস্ট এতটুকু মনে রাখেন যে কোনো সম্পত্তি যদি অসাধুভাবে আত্মসাৎ হতে হয়, তাহলে কোনো না কোনো কি থাকতে হবে? মালিক থাকতে হবে। তাহলে আমরা কি কি পেলাম দেখেন। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে অবশ্যই কি প্রমাণ করা লাগবে? মালিকানা। কোন ধরনের সম্পত্তি? অস্থাবর। আচ্ছা, তারপরে যে সম্পত্তির কোনো মালিক নাই, সেটা কি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হতে পারে? পারে না। আচ্ছা, আর সাময়িক সময়ের জন্য হতে পারে? পারে। তো আমরা এরপরে চলে আসি, দেখেন, মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। গতদিন একজন প্রশ্ন করছিলেন, উনি আজকে আসেন নাই। উনি প্রশ্ন করছিলেন যে স্যার, ওয়েট একটু দাঁড়ান, ওই চলে আসলো। আচ্ছা, এখানে দেখেন, গতদিন একজন প্রশ্ন করেছিলেন যে স্যার, মৃত ব্যক্তির সম্পত্তি আবার কেমনে নেয়? যে মরে গেছে তার সম্পত্তি নেওয়া যায় না? অবশ্যই যায়। অ্যাক্সিডেন্ট করছে রাস্তায়, লাশ নেওয়াটা পরে কিছু লোক থাকে যে মূল্যবান জিনিসপত্র পাওয়া যায় কিনা, মোবাইল, মানি ব্যাগ, গলার চেন, যাই হোক না কেন, নিয়ে গেলে সেটা কি হবে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বাঙালি তো টাকা খরচ করে হজে যায় চুরি করার জন্য, জানেন? ওই জায়গায় হজেই যায় যে হাজিকে টাকা পয়সা ওখান থেকে চুরি করার জন্য। আর মৃত ব্যক্তির কাছ থেকে নেবে না, কোনো কথা হলো? দেখেন, তাহলে মৃত ব্যক্তির দখলি সম্পত্তি অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করা হলে তা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ বলে গণ্য হবে। আমরা একটু পার্থক্য খুঁজি যে চুরি আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের মধ্যে পার্থক্য কি। আমি আবারও বলে রাখি, আপনারা এই দণ্ডবিধিতে যখন আপনারা লিখিত পরীক্ষা দিবেন, এই লিখিত পরীক্ষাতে পার্থক্য আছে ভাই। একটা অপরাধের সাথে আর একটা অপরাধের পার্থক্য, এবং এই পার্থক্যগুলো আপনার কখনোই মুখস্থ করা লাগবে না। আপনি যদি প্রিলি ভালোভাবে পড়েন, তাহলে একটার সাথে আর একটা পার্থক্য আপনি এমনিতেই পারবেন। দেখেন, আমি চুরি আর অসাধুভাবে আত্মসাৎ আমরা যা পড়লাম, পার্থক্য করি আসেন। প্রথমে দিবেন সংজ্ঞাগত পার্থক্য, যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি আর একজনের সম্মতি ছাড়া অসাধুভাবে একটু হলেও স্থানান্তর করে তার দখল হতে, সে চুরি করেছে বলে, এটা হলো চুরি। আর আত্মসাতের সংজ্ঞা কি? আত্মসাতের সংজ্ঞা হলো যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে তার সম্মতি সহ বা সম্মতি সহ, আর যখন কারো দখলে নাই, পরিত্যক্ত অবস্থায় ছিল, তখন তো সম্মতি নেওয়ার সুযোগ নাই, সেটা যদি নিজ ব্যবহারে পরিণত করে, তখন সেটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। সংজ্ঞাগত শেষ। এই ভাষায় লিখলে হবে, বইয়ের ভাষার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট বুঝাই দিয়ে আসতে পারলে হলো। বুঝছেন? আচ্ছা, 2 নম্বরে আমরা দিব ধারাগত, যে এটা চুরি আলোচনা করছে 378 থেকে 382 পর্যন্ত, আর এটা আলোচনা করছে আত্মসাৎ 403 থেকে 404, 403 থেকে 404। 3 নম্বরে আসেন, উদাহরণ দিলেন, চুরির একটা উদাহরণ, আত্মসাতের একটা উদাহরণ। কয়টা হলো? 3টা। আচ্ছা, 4 নম্বরে আসেন, যে চুরির ক্ষেত্রে 4 নম্বরে আসে যে যা প্রমাণ করা লাগে। চুরির ক্ষেত্রে অবশ্যই প্রমাণ করতে হবে দখল, আর আত্মসাতের ক্ষেত্রে অবশ্যই প্রমাণ করা লাগবে কি? মালিকানা। 4টে হয়েছে না? 5 নম্বরে আসেন, ইংরেজি প্রতিশব্দ। চুরিরে ইংরেজিতে বলে থেফট, আর অসাধুভাবে আত্মসাৎকরণে বলে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। 5টা হয়ে গেছে কিন্তু। তারপরে আসেন 6।
ছয়ে যদি আমরা আসি, শাস্তিতে আসেন, চুরির শাস্তি 379-তে 3 বছর, আর আত্মসাতের শাস্তি 404-এ 403-এ 400, ওই জায়গায় 3 সাজা আছে, 3 সাজা আছে, ঠিক আছে। কত বছর? 2 বছর। 6টা হয়ে গেছে। লঘুতর গুরুতরে আসেন। চুরি লঘুতর গুরুতর অপরাধ, আর আত্মসাৎ হলো গুরুতর অপরাধ। 7টা হয়ে গেছে। জামিনযোগ্য জামিন অযোগ্যতে আসেন। চুরি জামিন অযোগ্য অপরাধ, কিন্তু অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ জামিনযোগ্য অপরাধ। তো 8টা তো নিমেষেই হয়ে যায়, বুঝতে পারবেন। 5-6টা তো নর্মালি হয়। তাহলে এই হলো মোটামুটি পার্থক্য। তো স্পেশালি আমি আর এই জায়গায় পার্থক্য বললাম না, পার্থক্য অলরেডি আলোচনা করে দিয়েছি। বিগত বছর প্রশ্নে আসেন। ক, রাজপথে একটি 500 টাকার নোট দেখতে পান। ক, নোটটির মালিককে তা না খুঁজেই নোটটি খরচ করে ফেলেন। এক্ষেত্রে ক কোন ধরনের অপরাধ করছে বলেন? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এটা কারো দখলে ছিল না, পরিত্যক্ত অবস্থায় পাইছে, মানে কিন্তু মালিক আছে, কিন্তু মালিকরে খোঁজার চেষ্টা করে নাই, তাহলে এটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। 2 নং প্রশ্নটা দেখেন। এর কর্মচারী এক জনসাধারণের রাস্তায় চলাচলের রাস্তায় একটি আংটি কুড়িয়ে পায়। এক্স এর অপরাধ হলো, শুনেন, যতক্ষণ আংটি কুড়াই নিছে ততক্ষণ পর্যন্ত তার কোনো অপরাধ হয় নাই, তার কোনো অপরাধ হয় নাই। কিন্তু প্রশ্নে তো একটা অপশন আছে, 4টা অপশনের মধ্যে কোথাও বলা নাই যে কোনো অপরাধ হয় নাই। তাহলে আমার বুঝতে, এখানে জানতে চাইছে কি অপরাধ হয়েছে। তো এই জায়গায় চুরি হয় নাই, চাকর কর্তৃক কেরানি কর্তৃক চুরি হয় নাই, এই জায়গায় হচ্ছে অপরাধমূলক সম্পত্তি তসরুপ। আত্মসাতের আর একটা বাংলা প্রতিশব্দ কি? তসরুপ। বাট অ্যাকচুয়ালি এই 4টার মধ্যে যদি উত্তর থাকতো কোনো অপরাধ হয়নি, তাহলে উত্তর হতো কি? কোনো অপরাধ হয়নি। বুঝতে পারছেন? 3 নং প্রশ্নটা দেখেন। এ অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পাই, মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই এ তা বিক্রি করে। এ যে অপরাধে দোষী হবে, কি হবে? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। বুঝছেন? আচ্ছা নির্মল, বলেন তো, যে আপনি এই যে আমাদের খানলো একাডেমিতে পড়তে আসছেন, খানলো একাডেমির সামনে আমাদের অনেক বড় ছাদ আছে। এই ছাদের উপরে আপনি একটা ওই আংটি ধরেন ফেলানো পাইছেন, আংটি পেয়েছেন ছাদের উপরে, এবং ওইটা আপনি নিয়ে নিছেন। এটা কি হয়েছে বলেন? স্যার, এটা যখন আমি নিয়ে নেবো তখন আমার কোনো অপরাধ হয় নাই। যদি আমি ওটা মানে নিয়ে নিলাম, আমি যদি আমি কোনো না খুঁজে যে মালিককে বা কার, যদি এরকম যদি না খুঁজে যদি আমি এটা ব্যবহার করি বা বিক্রি করি বা অন্য কারো যদি, তাহলে এটা আমার শুধু সম্পদ আত্মসাৎ হবে। আর যদি আমি খুঁজে খোঁজার চেষ্টা করি, তাহলে আর শুধু সম্পদ আত্মসাৎ হবে না। চুরি হবে না কেন? স্যার, এটা চুরি হলো না কেন? স্যার আমি তো সরল ব্যবসা পাইছি, যেহেতু তো কারো মালিকানা জানি না স্যার। দখল থেকে নেওয়া হয় নাই, তাই? তখন থেকে নেই না জি। বাড়িটা কার? বাড়িটা তো আরে বাড়িটা স্যারের, তাহলে স্যারের উঠানে যে জিনিসপত্র আছে, ছাদের উপর জিনিসপত্র আছে, এটা কি মালিক ভিন্ন অবস্থায় আছে? স্যার মালিক 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 ভিন্ন অবস্থায় আছে, মানে দখল ভিন্ন অবস্থায় আছে। এই রুমে যদি কিছু থাকে, স্যার, এটার মালিকানা আমার, বুঝছেন? আমার সম্মতি ছাড়া নিয়ে গেছেন মানে কি? এই রুমের মধ্যে কখনো আপনি বলতে পারেন না যে এই মোবাইল আমি এই রুমের মধ্যে পাইছি। ছাদ তো বিল্ডিং এরই অংশ। আপনি যদি চলাচলে পাবলিক রাস্তায় পাইতেন, তখন সেটা হয়তো আত্মসাৎ, বুঝছেন? কিন্তু কারো বাড়ির মধ্যে যদি পান, সেটা কিন্তু আত্মসাৎ হবে না, চুরি হবে। সেটা কি হবে? চুরি হবে। স্যার যেহেতু এটা মালিকের দখলে আছে, তাই না? কি না বিল্ডিং না, যেহেতু বিল্ডিং তার দখলে আছে। আর সরল বিশ্বাসে নিলে কোনো অপরাধ নাই, সরল বিশ্বাসে ছাড় দিছে। কিন্তু আবার বললেন না যে সরল বিশ্বাসে সব অপরাধ করে ছাড় পাওয়া যাবে না। কেউ যদি সরল বিশ্বাসে ধর্ষণ করে বলে যে সরল বিশ্বাসে করছি, ওই জায়গায় সরল বিশ্বাসে কাজ হবে না। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় মোটামুটি অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা পড়ছি, শাস্তি পড়ছি। শাস্তি আর একটু বাদ আছে, আগে সেটা পড়ে আসি। এই যে আপনি ইসে চলে আসেন, সেটা হলো
পরের পেজে 810 পেজে চলে আসেন, এই জায়গায় একটা ছক আছে দেখেন শাস্তির। 403 ধারা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। একটু লিখে রাখেন জামিনযোগ্য। 2 বছর মানেই সেটা জামিন যোগ্য। আর একটা বিষয় আছে এই জায়গায়, সাধারণত সংজ্ঞা দেয় এক ধারায়, শাস্তি দেয় আর এক ধারায়, আর এটার সংজ্ঞাও 403, শাস্তিও 403। বুঝছেন? 404 ধারাটা দেখেন, কোন গোল দিবেন মৃত লোকের মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করুন। মৃত লোকের কি বলেন? মৃত্যুকালে। সাজা বেশি, যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। ওই জায়গায় ঝুঁকি কম, সাজা বেশি। মৃত লোকের কাছ থেকে নিয়ে গেছেন, ঝুঁকি কম কিন্তু সাজার পরিমাণ বেশি। আচ্ছা, তারপরে আসেন সেম 404 ধারায় আর একটা বিধান আছে যে যদি মৃত ব্যক্তির, আন্ডারলাইন করবেন, চাকর বা ক্লার্ক কর্তৃক অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করে। মৃত লোকের কে বলেন? চাকর বা ক্লার্ক। সেক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে। তো চাকর বা ক্লার্ক চুরি করলে শাস্তিযোগ্য অপরাধ 381, 7 বছর। চাকর বা ক্লার্ক মৃত ব্যক্তির কাছ থেকে অসাধুভাবে সম্পত্তি নিলে সেই ক্ষেত্রেও কত? 7 বছর। বুঝছেন? তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারেন, অনলাইন অফলাইন মিলিয়ে। কতদিন দিনেশ আসছিল, আপনি আসেন নাই। আজকে কি পরিকল্পনা করে আসছেন যে আমি হাজিরা দিচ্ছি, তুমি আপনি আর আসেন না? ফোন দেন, ফোন দেন, দিনেশে ফোন দেন। দিনেশে বারবার আমি বলছি যে উত্তরপত্রে কি আপনার নাম লিখবো? নাম লিখলে তো আর আসবেন না রে। ছুটি করে তো কোনো কাজ হয় না এই পর্যন্ত। তো দেখেন, তো তাহলে ওনার চলে আসতে বলেন, জ্বর আসলে আমি নিজে ঝাড়িয়ে দিব। আসেন, দেখেন তারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, তারা 405 থেকে লেখেন 409। 405 থেকে 409। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে দেখেন, আমি একটু বলি আগে, তারপরে আমরা জায়গা পড়বো। যখন কোনো ব্যক্তির সাথে কোনো বিশ্বাসের সম্পর্ক থাকে, কোনো চুক্তিগত সম্পর্ক থাকে অথবা বিশ্বাসের সম্পর্ক থাকে, পরবর্তীতে সে যদি ওই বিশ্বাসের সম্পর্ক ভঙ্গ করে, সে যদি ওই সম্পত্তিটা আত্মসাৎ করে, তখন সেটা হয়ে যাবে অপরাধজনক বিশ্বাস। আপনি আপনার কিছু আসবাবপত্র, আপনি একটু বিদেশে ভারতে যাচ্ছেন চিকিৎসার জন্য, কিছু আসবাবপত্র আপনার বন্ধুর তত্ত্বাবধানে রেখে গেছেন যে আমি 1 মাস যাচ্ছি, তুমি আমার এই আসবাবপত্রগুলো দেখে রেখো এবং আমি এসে এটার পারিশ্রমিক তোমাকে দিব। পরবর্তীতে এসে দেখলেন যে আপনার আসবাবপত্রের 50% আছে, 50% নাই। তাহলে এই জায়গায় সে যেটা করেছে, প্রথমত হলো আত্মসাৎ করছে। আর আত্মসাৎ করার সময় তার সাথে আপনার একটা বিশ্বাসের সম্পর্ক ছিল, তার মানে এই আত্মসাৎ করে সে যেটা করেছে সেটা হলো অপরাধজনক বিশ্বাস। ধারা আসতেছি, সংজ্ঞা দিছে 405 ধারায়, সংজ্ঞা দিছে 405 ধারায়। তো বাংলা সিনেমা যারা ছোটবেলা থেকে দেখছেন, হিন্দি সিনেমা দেখছেন, বাংলা হিন্দি সিনেমায় মানেই হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কিভাবে? ধরেন আহ নায়কের বাবা বিশাল সম্পত্তির মালিক, ফ্যাক্টরির নাম নায়কের নামেই। তো তারা বিদেশে বেড়াইতে গেছে পরিবার সহ, নায়করে নিয়ে তার মা বাবা সবাই গেছে, আর দায়িত্ব দিয়ে গেছে ওই কোম্পানির বা ফ্যাক্টরির যে ম্যানেজার তারে, যে আপনি আমি যতদিন না আসি ততদিন পর্যন্ত আপনি দেখাশোনা করে রাখেন।
উনি যখন 1 মাস পরে দেশ থেকে ফেরত আসলেন, বিদেশ থেকে ফেরত আসলেন, দেখলেন যে ফ্যাক্টরির নাম পরিবর্তন হয়ে গেছে এবং মালিকানাও চেঞ্জ হয়ে গেছে। এবং সে যখন তার মালিকানা কেন জানতে চাইলেন যে কি এর নাম হলো কেন, বললো যে তুমি তো আর মালিক নাই, মালিক হয়ে গেছি এখন আমি। তাহলে এই জায়গায় কি অপরাধ সংঘটিত হয়েছে বলেন? অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। প্রথমত এখানে একটা বিশ্বাসের সম্পর্ক ছিল, অতঃপর সকল সহায় সম্পত্তি সবকিছু সে আত্মসাৎ করে নিচ্ছে, এই কারণে হয়ে গেছে কি অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। এই অপরাধজনক বিশ্বাস ভঙ্গ 405 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। আর শাস্তি আলোচনা করেছে 406 থেকে 409, 406 থেকে 409। সো আমরা আগে একটু সংজ্ঞাটা পড়ি। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল বেস অফ ট্রাস্ট অর্থ কোনো ব্যক্তি কোনো সম্পত্তি বা সম্পত্তির উপরে আধিপত্যের বা বিশ্বাস করে ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি, আন্ডারলাইন করবেন, অসাধুভাবে আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে পরিণত করে, তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। এখানে একটা বিষয় বলা দরকার, 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ কোন ধরনের সম্পত্তি? অস্থাবর। বাট বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে স্থাবর অস্থাবর উভয়। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে স্থাবর অস্থাবর উভয়। তো উপাদান বা শর্ততে চলে আসেন। কোন ব্যক্তিকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য দায়ী করতে হলে নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণ করতে হবে। অভিযুক্ত ব্যক্তি বিশ্বাস ভরে বা আধিপত্যে ভারপ্রাপ্ত হয়ে সম্পত্তি পেয়েছিল। কেমনে পেয়েছিল? এই বিশ্বাস ভরে বা আধিপত্যে, এটা বলতেন বিশ্বাস ভরে বা আধিপত্যে। 2 নম্বর দেখেন, উক্ত সম্পত্তি সে অসৎভাবে ডিসঅনেস্টলি আত্মসাৎ করেছে। আত্মসাৎ মানে হলো বিক্রি টিক্রি করে দিছে বা কাউরে দান করে দিছে, আত্মসাৎ। নিজের ব্যবহারে পরিণত করছে, বিক্রি টিক্রি করে নাই, বাট এখন সে সেটা নিজে ব্যবহার করে, ব্যবহার করেছে, নিজে ব্যবহার করে না কিন্তু অন্য কোনো ভাবে ব্যবহার করতে দিছে বা করছে, হস্তান্তর করেছে, কাউরে দান করে দিছে, উইল করে দিছে। বুঝছেন? তারপরে দেখেন কিভাবে এই ট্রাস্ট থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে, আইনে নির্দেশিত সেই সংক্রান্ত পদ্ধতি ভঙ্গ করে অথবা ট্রাস্ট থেকে, আন্ডারলাইন করেন, ট্রাস্ট থেকে অব্যাহতি সংক্রান্ত কোন আইনগত চুক্তি ভঙ্গ করে সেই রূপ কাজ করেছে। ট্রাস্ট, ট্রাস্ট আপনারা এলএলবি ফার্স্ট ইয়ারে পড়েছেন, যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আছেন তারা ইকুইটি এন্ড ট্রাস্ট পড়ছেন, এলএলবি অনার্স যারা আছেন তারাও ইকুইটি এন্ড ট্রাস্ট পড়ছেন, পড়ছেন না? আচ্ছা, তাহলে ট্রাস্ট ধরেন এক প্রকারের সহায় সম্পত্তি একটা ট্রাস্ট গঠন করে দিয়ে দেয় এবং ওই সহায় সম্পত্তি বেনিফিশিয়ারি থেকে ট্রাস্টি থাকে। যারা একজনকে ট্রাস্টি ঘোষণা করে দেওয়া যায়, তিনি ওই সহায় সম্পত্তি সবকিছু দেখাশোনা করেন, দায়িত্ব পালন করেন, যে আয়টাই হবে, ট্রাস্টের একটা উদ্দেশ্য থাকে, যমুক উদ্দেশ্যে ব্যয় করা হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট নাম শুনছেন? বেগম খালেদা জিয়া বিরুদ্ধে ওনাকে যে কারাদণ্ডটা দেওয়া হয় এই বিশ্বাস, উনি ছিলেন জিয়া অরফানেজ ট্রাস্টের প্রধান এবং ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে উনি কয় কোটি টাকা, 2 কোটি না কয় কোটি টাকা অসাধুভাবে আত্মসাৎ করেছে। তো উনি ট্রাস্ট, ট্রাস্ট মানে ট্রাস্টি ছিলেন, ট্রাস্টি মানে ট্রাস্টের সাথে তার একটা চুক্তিগত বা বিশ্বাসের সম্পর্ক আছে, অতঃপর তিনি সেটা কি করেছেন? আত্মসাৎ করেছেন। এই কারণে ওনাকে শাস্তি দেওয়া হয়েছিল 5 বছর। সেই ধারা আসতেছি 409 ধারায়। বাট ওনার বিরুদ্ধে যে অপরাধটা প্রমাণিত হয়েছিল সেটা হলো অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। এখন অপরাধ করছে কি করে নাই সেটা হলো পরের বিষয়, কিন্তু আমি জাস্ট ঘটনাটা বললাম যে এই ঘটনা। আচ্ছা, তারপরে দেখেন, ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে তদ্রূপ করার অনুমতি দান করে, নিজে না করে আর একজনের দায়িত্ব দিতে পারে, তোমারে দিলাম তুমি এটা করো। ডিপজল করে না, নিশারে বলছে যে আমি করতে পারতেছি না, তুই কর। আচ্ছা, এখন জেনে রাখা ভালো, হতে চলে আসি। দেখেন, দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট, ইংলিশ আইনে আন্ডারলাইন করবেন আত্মসাৎকরণ বা এমবেজেলমেন্ট নামে পরিচিত। 3টা স্টার দেন, ভিভিআই। আমাদের দণ্ডবিধিতে 3টা অপরাধ আছে, এই 3টা অপরাধের ইংলিশ আইনে 3টা নাম আছে। মিথ্যা সাক্ষ্য দান, গিভিং ফলস এভিডেন্স বলে ইংলিশ আইনে পারজুরি। অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স রে ইংলিশ আইনে বলে ব্যাটারি। আর অসাধু মানে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ, যেটা হচ্ছে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট, এটার ইংলিশ আইনে বলে। এই 3টা মনে রাখতে হবে। 191,
350 আর হলো 405, এলো সংজ্ঞার দ্বারা বললাম। 191, 350 আর কত? 405। আর সাদা যদি বলি 193, 352, 406, এলো সাদার দ্বারা। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ গোল দিবেন স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে হতে পারে। তো এখানে পার্থক্য লেখা আছে, বিশ্বাস অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আর বিশ্বাস ভঙ্গ। তো এটা অনেকগুলো হয়। আপনি আত্মসাতের সংজ্ঞা দিবেন, বিশ্বাস ভঙ্গের সংজ্ঞা দিবেন। এক, ধারা বললেন, আত্মসাতের ধারা 403, 404, বিশ্বাস ভঙ্গের ধারা 405 থেকে 409। তিনে দিলেন উদাহরণ, তিনটা হয়ে গেল। চার, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ইংলিশ আইনে আলাদা কোনো নাম নাই, বাট ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্টে ইংলিশ আইনে বলে কি? এমবেজেলমেন্ট। সম্পত্তির প্রকৃতি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ অস্থাবর, আর অপরাধজনক বিশ্বাসভঙ্গ স্থাবর বা অস্থাবর। পাঁচটা হয়ে গেছে কিন্তু। সাজা, এটার সাজা এই, এটার সাজা এই, ছয়টা হয়ে গেছে। বুঝছেন? ইংরেজি প্রতিশব্দ, এটার ইংরেজিতে বলে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এটার ইংরেজিতে বলে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট। সাতটা হয়ে গেছে। লঘুতর গুরুতর, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হলো লঘুতর অপরাধ, আর অপরাধজনক বিশ্বাসভঙ্গ হলো গুরুতর অপরাধ। আটটা হইছে। জামিনযোগ্য অজামিনযোগ্য, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ হলো জামিনযোগ্য, আর অপরাধজনক বিশ্বাসভঙ্গ হচ্ছে জামিন অযোগ্য। কয়টা হয়েছে? নয়টা। 10 নম্বরে বলেন যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের মধ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ থাকে না, কিন্তু অপরাধজনক বিশ্বাসভঙ্গের মধ্যে অবশ্যই অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ থাকে। তাহলে 10টা আপনি না পারলেও অ্যাটলিস্ট 5টা তৈরি করা কোনো ব্যাপার না। সংজ্ঞাগত, ধারাগত, উদাহরণগত, শাস্তিগত, ইংরেজি প্রতিশব্দগত, কিছু কিছু ক্ষেত্রে ইংলিশ আইন আসবে, কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তি আসবে, কিছু কিছু ক্ষেত্রে লঘুতর আসবে, গুরুতর আসবে, শাস্তি আসবে। জামিনযোগ্য জামিন অযোগ্য আসতে পারে। তো আমরা শাস্তিতে চলে আসি। দেখেন 406 ধারা দেখেন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। আন্ডারলাইন করেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। জামিন অযোগ্য। যে কোনো বর্ণনার কয় বছর? 3 বছর। তারপরে 407 দেখেন, বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। বাহক মানে যে বহন করে। আপনি ঔষধ কোম্পানির, ঢাকাধন স্কয়ারের বিভিন্ন কোম্পানির গাড়ি সারা বাংলাদেশে ঔষধ সাপ্লাই দেয় না? তাহলে ওই ঔষধের বাহককে সে, এখন সে দেখা গেল ঔষধ সাপ্লাই না দিয়ে নিজের মতো করে নিয়ে নিছে, এটা সে কি করেছে? বিশ্বাসভঙ্গ করেছে। সাজা 407 ধারায় যে কোনো বর্ণনার 7 বছর। 408 ধারা গোল দিবেন, কেরানি বা চাকর কর্তৃক। দণ্ডবিধিতে কেরানি চাকর হইলেই 7 বছর। দেখেন, কিন্তু কেরানি চাকর খুন করলে আবার 7 বছর দিয়েন না। কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যে কোনো বর্ণনার কত বছর? 7 বছর। তাহলে মনে রাখেন বিমল সাহেব, কেরানি চাকর চুরি করলে 381-তে 7, কেরানি চাকর মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে 404-এ 7, কেরানি চাকর বিশ্বাসভঙ্গ করলে 408-এ 7 বছর। 7 বছর। আমরা চলে আসি 409 ধারা, এই যে খালেদা জিয়ার ধারা। সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী যদি আত্মসাৎ করে মামলা হবে 409 ধারায়। ব্যাংকার, সরকারি হোক আর বেসরকারি হোক, বাণিজ্যিক প্রতিনিধি এজেন্ট কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। দেখেন, যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনার কারাবাস যা কত হইতে পারে? 10 বছর পর্যন্ত হতে পারে। তো জেনে রাখা ভালোতে যা হতে পারবেন। আমরা বিগত বছরের 1 নম্বর প্রশ্নে চলে আসি। সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে দ্য পেনাল কোড 1860 অনুযায়ী
কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কি? এই জায়গা কারাদণ্ড বলছে, সর্বোচ্চ সাজা বলে নাই। সর্বোচ্চ সাজা বললে কি হতো? যাবজ্জীবন কারাদণ্ড। আর কারাদণ্ড বলছে এই কারণে কত? 10 বছর। 2 নম্বরটা দেখেন, নিচের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয়? সম্পত্তি প্রতারণামূলক ভাবে আত্মসাৎকরণ। এতক্ষণ আমরা যা যা পড়ছি তার কোনোটার মধ্যে কিন্তু প্রতারণা ছিল না। 3 নম্বরে দেখেন, কয়ের দোকানে খ ক্যাশ কাউন্টারের দায়িত্ব নিয়ে যেতে থাকা অবস্থায় 50,000 টাকা সরিয়ে ফেলে। পেনাল কোডের কত ধারা অপরাধ করছে? চাকর সরাই ফেলছে বা ক্লার্ক সরাই ফেলছে 408 ধারা। 4 নম্বর দেখেন, ক 5,000 টাকা খকে 7 দিনের জন্য রাখতে দেয়। খ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং 15 দিন পর তা কয়ের নিকট ফেরত দেয়। সরল বিশ্বাসে খরচ করতে। সো এই জায়গা কোনো অপরাধ হয় নাই। বুঝছেন? তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, নাহলে আমরা নামাজে যাব, নামাজে থেকে এসে আবার আমরা পড়া শুরু করব। অনলাইনে যারা আছেন, এই নতুন মাসুমা পান্না, আপনার কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারেন, বা অন্য কারো কোনো প্রশ্ন আছে কিনা। নো স্যার, আমি আপাতত বোঝার চেষ্টা করছি, যেহেতু ফার্স্ট ডে। আর তার আগে একটু বোঝার চেষ্টা করি, পরে যদি না বুঝি ইনশাল্লাহ কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করেন আপনি। এই 2 দিন পরেই সোমবার থেকে আমাদের দেওয়ানি কার্যবিধি শুরু হবে, ওইটা একেবারেই নতুন শুরু থেকে পাবেন। ওকে স্যার। আর যে দুইটা এই যে আজকে পেলেন এটা হচ্ছে বোনাস, সামনে আবার এই ফৌজদারি দণ্ডবিধি আবার পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের আপাতত বিরতি, 10-15 মিনিটের বিরতি, এরপর আবার আমরা শুরু করব। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসে একটা প্রশ্ন করি, দেখেন যে দণ্ডবিধি অনুযায়ী অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি কত প্রকার? 2 প্রকার। ওই যে একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর একটা হলো অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। 12 নং প্রশ্নটা পড়েন। 12 নং প্রশ্নটা পড়ি। বন্ধুত্বের সম্পর্কের কারণে এ জেড এর লাইব্রেরিতে জেড এর অনুপস্থিতিতে গিয়েছিল। জেড এর ব্যক্ত সম্মতি ব্যতীত একটি বই নিয়ে গিয়েছিল। এ মনে করে যে উক্ত বইটি পড়ার জন্য নিয়ে যেতে জেড এর অব্যক্ত সম্মতি ছিল। এক্ষেত্রে এর অপরাধ কি? সে ভাবছে যে যার বই নিছে তার এক সম্মতি ছিল যে বই নিলেও আমারে কিছু বলবে না, অব্যক্ত সম্মতি। তো এই জায়গায় কোনো কি হয় নাই? অপরাধ সংগঠিত হয় নাই। 13 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন। জেড এর মালিকানাধীন একটি অলিখিত পৃষ্ঠাঙ্কনকারী সরকারি প্রমিজরি নোট এ দেখতে পায়। নোটটির মালিক জেড তা তা জেনে নোটটি ভবিষ্যৎ কোনো সময়ের জন্য জেড এর নিকট ফেরত দেওয়ার অভিপ্রায়ে কোনো মহাজনের নিকট ঋণের জামানত হিসেবে এই নোটটি বন্ধক রাখে। এ তো প্রমিজরি নোটটা পাইছে, প্রমিজরি নোট একটা মূল্যবান জামানত ধরে। তো এ ভাবছে কি নোট ওরে 1 বছর পরে ফেরত দেবানি, আগে মহাজনের কাছ থেকে এই নোট দেখে আমি কত টাকা নিয়ে নি, সাময়িক সময়ের জন্য নিয়ে ব্যবহার করতে। তাহলে এ দণ্ডবিধির অধীন কি অপরাধ করেছে? অসাধুভাবে অর্থ আত্মসাৎ, মানে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ আর কি। 18 নং প্রশ্নটা পড়ি, দেখেন। করিম রাজপথের উপর একটি টাকা দেখতে পায়। সে জানে না যে ওই টাকার মালিক কে। করিম টাকাটি গ্রহণ করে। এই ক্ষেত্রে করিমের অপরাধ কি? দেখেন, টাকা নিচে পর্যন্ত তার কোনো অপরাধ হয় নাই, কিন্তু এই টাকাটা ফেরত দেওয়ার জন্য যদি সে কোনো কাজ না করে, চুরি আপনি বলছেন যে ক দেখা, কিন্তু এটার উত্তর কিন্তু ক না, উত্তর কিন্তু ঘ। দেখেন, দেখছেন এই যে লেখা লেখা চুরি, কিন্তু উত্তর কিন্তু ঘ। কোনো অপরাধ করেনি, নেওয়া পর্যন্ত কোনো অপরাধ হয় নাই। যখন নিয়ে আর ফেরত দিবে না তখন সেটা হবে অপরাধ। বুঝছেন?
উত্তরটা দেওয়াই আছে, উত্তর কোনটা দেওয়া আছে পড়েন আগে ভালোভাবে। তো জাস্ট কেবল পাইছে ইউজ আমার করা আছে লোক পাইছে 19 নাম্বার পড়েন, তাহলে ক্লিয়ার হবেন। ক একটি আংটি দেখতে পায় কিন্তু জানে না সেটার মালিক কে। ক সেটার মালিককে আবিষ্কার না করে আংটি বিক্রয় করে, ক এর অপরাধ কি? অসতভাবে আত্মসাৎ। তো 21, 22, 23, 24, 25, 26, 21 থেকে 26, 30, 32, 34, 35, এগুলা সবই গুরুত্বপূর্ণ। হুম, সব পড়ে ফেলবেন। কোনোটা যদি সমস্যা হয়, বুঝতে পারেন নাই, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে। বুঝছেন? বলবেন যে সময় কোথায় জানানোর, বাসায় বসে তো পড়ারই সময় পাই না। এখান থেকে 1 মার্ক পাবেন এমসিকিউতে, এই যে যতটুকু আজকে পড়লাম, ইনশাল্লাহ 1 পাবেন। দণ্ডবিধি হচ্ছে আপনাদের ট্রাম্প কার্ড। দণ্ডবিধি একটু কষ্ট করে পড়লে দণ্ডবিধিতে 16, 17, 18ও তোলা যায় 20-এর ভিতরে। বুঝছেন? ফৌজদারি, দেওয়ানি এগুলাতে অনেক বড়, দণ্ডবিধি অনেক বড়, অনেক শাস্তি, বাট দণ্ডবিধিতে নাম্বার বেশি তোলা যায়। তা আপাতত আপনাদের অনেকের কাছে জটিল মনে হবে যে এত ধারা কিভাবে মনে রাখবো, এত শাস্তি কিভাবে মনে রাখবো। মনে রাখার ভার আপনি নিয়েন না, আপনি শুধু বারবার রিডিং পড়েন আর দেখে যান, মনে দেখবেন অটোমেটিক্যালি গেঁথে গেছে। বুঝছেন? আচ্ছা, তো তাহলে চোরাই মাল, স্টলেন প্রপার্টি, 410 আর 411। সাধারণত আইনের ভাষা ছাড়া চোরাই মাল বলতে আমরা বুঝি চুরি করে যেটা লাভ করছে সেটাই চোরাই মাল। কিন্তু আইনের ভাষায় 5 প্রকার, 5টি অপরাধের মাধ্যমে যদি কোনো সম্পত্তি লব্ধ করা হয়, লাভ করা হয়, সেটাই চোরাই মাল। 5টা কি কি? চুরি, তারপরে বলপূর্বক গ্রহণ, তারপরে দস্যুতা, মাঝে ডাকাতিবাদ, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ। বুঝছেন? চুরি করে যেটা লাভ করছেন সেটা চোরাই মাল, চাঁদাবাজি করে যেটা লাভ করছেন চোরাই মাল, ছিনতাই করে যেটা লাভ করছেন চোরাই মাল, আত্মসাৎ করে যেটা লাভ করছেন চোরাই মাল, বিশ্বাসভঙ্গ করে যেটা লাভ করছেন সেটা চোরাই মাল। তাহলে মাঝে শুধু বাদ করছে ডাকাতি। তাহলে দণ্ডবিধি অনুসারে চোরাই মাল কয় প্রকার? 5 প্রকার। এই যে দেখেন 410 ধারায় গোল দিবেন, চোরাই মালকে সংজ্ঞায়িত করা হয়েছে, আর 411 ধারায় চোরাই মাল গ্রহণের শাস্তি উল্লেখ করা হয়েছে। তাহলে সংজ্ঞা দিচ্ছে 410, শাস্তি কত? 411। আমরা চলে আসি ধারা 410, চোরাই মাল বা স্টোলেন প্রপার্টি। দণ্ডবিধি 410 ধারায় চোরাই মালকে সংজ্ঞায়িত করা হয়েছে। 410 ধারা অনুযায়ী নিম্নলিখিত গোল দিবেন 5টি উপায়ে। কয়টা উপায়ে? 5টি উপায়ে কোনো সম্পত্তির দখল, হস্তান্তর বা গ্রহণ করা হলে উক্ত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে। এই যে দেখেন, চুরি বা থেফট, বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন, দস্যুতা বা রবারি, অপরাধমূলক আত্মসাৎ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট। জেনে রাখা ভালো। দেখেন তো মনে রাখা কষ্টকর না, চুরি থেকে শুরু হয়েছে। প্রতারণা বা ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে না। অর্থাৎ ডাকাতি করে যেটা লাভ করছেন সেটা চোরাই মাল না। প্রতারণা করে যেটা লাভ করছেন, হ্যাঁ, প্রতারণা করে যেটা লাভ করছেন সেটা চোরাই মাল না। এখন বলতে পারেন যে স্যার চুরি করলে চোরাই মাল হলো, ডাকাতি তো চুরির চেয়েও বড়, তাহলে এটা চোরাই মাল কেন হলো না? এটার শাস্তি কি একটু পরে আসতেছি, বাট এটা স্টোলেন প্রপার্টি না। যদি চোরাই মাল দখলের অধিকারী ব্যক্তির নিকট চলে আসে তাহলে উক্ত সম্পত্তি আর চোরাই মাল বলে গণ্য হবে না। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। যার সম্পত্তি তার দখলে চলে আসলে সেটা আর চোরাই মাল বলে গণ্য হয় না। যার মোবাইল তার দখলে যদি চলে আসে তাহলে সেটা আর চোরাই মাল বলে গণ্য হবে না। চোরাই মাল গ্রহণ করা, সাজা দেখেন 411 ধারা,
অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করা, ডিসঅনেস্টলি রিসিভিং স্টোলেন প্রপার্টি। চোরাই মাল জানার পরেও যদি কোনো ব্যক্তি চোরাই মাল অসাধুভাবে গ্রহণ করে দখলে রাখে, তখন উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার গোল দিবেন 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। ওই লোক জানে যে এই মোবাইল চুরি করে আনছে, তারপরেও সে কিনছে, তাহলে যে চুরি করছে তার বিরুদ্ধে 379, আর যে চোরাই মাল রাখছে তার বিরুদ্ধে 411। বুঝছেন? আমরা, আর যদি সরল বিশ্বাসে রাখে কিনে, সরল বিশ্বাসে, তাইলে হবে। তাইলে অপরাধ হয় নাই, কিন্তু চোরাই মাল জেনে কিনলে 411। বুঝছেন? এখন আপনাদের অনেকের প্রশ্ন করবে, প্রশ্ন এইভাবে করবেন যে স্যার আমি জেনে না জেনেই কিনছি, কিন্তু পরে যদি ভাব ধরি যে আমি জানি না, ভাই মামলা তো আপনার নামে হবে, মামলা তো আসামি প্রমাণ করা লাগে না, মামলা প্রমাণ করবে কে? বাদী। বাদী। আর আপনি হলো পরে যায় ছাপায় সাক্ষী দিতে পারেন যে আমি যাই নিয়ে কিনি নাই, আমি না জেনেই কিনছি, কিন্তু মামলা যদি আসামি কিছু প্রমাণ নাও করে, তাও মামলা সে খালাস পেতে পারে যদি ব্যর্থ হয় বাদী প্রমাণ করতে। তো 411 ধারায় আসেন। অসাধুভাবে চোরাই মাল গ্রহণ, যে কোনো বর্ণনা কারাবাস আন্ডারলাইন করবেন, যা 3 বছর পর্যন্ত হতে পারে অর্থদণ্ড বা উভয়। 414-তে চলে আসেন। চোরাই মাল লুকিয়ে রাখতে সাহায্য করা। এখানে আছে চোরাই মাল লুকিয়ে রাখতে সাহায্য করা, ধরেন, বা চোরাই মাল নষ্ট করা। একজন একটা গরু চুরি করে আনছে, তার বন্ধুর গরুর ফার্ম আছে, তো সে বললো যে ঠিক আছে তোমার এই গরুটা আমার যে 100টা গরু আছে এর ভিতরে লুকিয়ে রাখি, জেনে শুনে লুকায় রাখছে, তাহলে মামলা হবে কত ধারায়? 414 ধারায়। আর গ্রহণ করলে সাজা হলো 411। সাজা দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে এবং কেটে বা লেখেন, বা বা অর্থদণ্ড বা উভয়। তাহলে চোরাই মাল গ্রহণের সাজা 411-তে কত বছর? 3 বছর। আর চোরাই মাল যদি লুকিয়ে রাখে 414-তে কত বছর? 3 বছর। বুঝছেন? 412 ধারাটা দেখেন, ডাকাতি সংগঠনের সময় চুরিকৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণের শাস্তি। আপনাদের অনেকের জিজ্ঞাসা থাকে স্যার ডাকাতি করতে যায় আবার চুরিকৃত সম্পত্তি হয় কেমনে? ডাকাতি করতে গেলে তো ডাকাতি করছে, এই চুরিকৃত এই জায়গার নিচে লেখেন লব্ধকৃত সম্পত্তি, লব্ধ, কাটা লাগবে না, লব্ধ লেখেন, চুরির নিচে লেখেন লব্ধ, ল বয় ধ। ডাকাতি করতে গিয়ে যে জিনিসগুলো, যে সম্পত্তিগুলো আনলো সেটা চুরাই মাল না, ঠিক আছে, বাট ওই সম্পত্তিগুলো ডাকাতদের কাছ থেকে যদি কেউ জেনে শুনে নেয়, ক্রয় করে, তখন মামলা হবে 412 ধারায়। সাজা দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। বুঝছেন? তাহলে চোরাই মাল গ্রহণ করলে সাজা কত? 411। আর ডাকাতির সময় যে মালামাল নিছে ওইটা স্টোলেন প্রপার্টি না, বাট ওইটা যদি কেউ জেনে শুনে রাখে তার সাজা কত? যাবজ্জীবন বা 10 বছর সশ্রম। বুঝছেন? 413 ধারাটা দেখেন, অভ্যাসগতভাবে চোরাই মালের কারবার করা। এটা বুঝেন? রেগুলার চুরি করে রেগুলার কাস্টমার, আর একজন ব্যবসায়ী সে আবার তার কাছ থেকে ওই জিনিসগুলা রাখে। হুমায়ুন আহমেদের চোর নাটক দেখবেন, ইজাজুল ইসলাম আর ফারুক আহমেদ, এরা দুইজন চুরি করে গ্রামের মধ্যে, চুরি করার পরে ওই জিনিসগুলো আবার কেনে এলাকার চেয়ারম্যান, এবং চোরদের ন্যায্য দাম দেয় না। সোনার গহনা দাম 10,000 টাকা, দাম 1,000 টাকা দেশে, আবার পুলিশ এনে ওই ওদের ধরাই দেয় যে এরা এলাকার পরিবেশ নষ্ট করে ফেললো। তাহলে এই যে যে অভ্যাসগত কারবার যারা করে, তাহলে চেয়ারম্যান এই জায়গায় কত ধারায় দণ্ডিত হবে? 413 ধারায়। প্লাস ওই যে যারা রেগুলার চুরি করে, অভ্যাসগত ভাবে চোরাই মালের কারবার করা, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড। বলেন তো 12 আর 13-র যে সাজা, কেউ বললেন না মিলন, 12 আর 13-র সাজার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, নাকি হুবহু এক?
ওই সাদার দিকে তাকান, সাদা দুইটাই তো যাবজ্জীবন 10 বছর, কোনো পার্থক্য আছে কিনা মিলনটা খুঁজতে দেন। আছে স্যার। কি স্যার এই ভারতে বলছেন যাবজ্জীবন বা 10 বছর স্যার, হুম, আর ওইদিকে যাবজ্জীবন ওটাও তো 10 বছর। এবং স্যার ভারতের সশ্রম এবং ভারতের সশ্রম আছে দেখেন আগে হ্যাঁ স্যার। পাইছেন, জি জি স্যার। ভারতের সশ্রম আছে কিন্তু 13তে সশ্রম নাই। নাই। এই তো প্রশ্ন দিলেও তো খুঁজে, উত্তর দিলেও তো খুঁজে পাবেন না। তাহলে আমরা একটু রিভিউ করি। চোরাই মালের সংজ্ঞা 410। কয় প্রকার? 5 প্রকার। চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ। চোরাই মাল গ্রহণের শাস্তি 411, 3 বছর। চোরাই মাল লুকিয়ে রাখার শাস্তি 414, 3 বছর। ডাকাতি করার ফলে যে লব্ধ মালামাল সেটা যদি কেউ জেনে শুনে গ্রহণ করে, যাবজ্জীবন বা 10 বছর সশ্রম এবং অর্থদণ্ড। চোরাই মালের অভ্যাসগত কারবার করা 413, যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। বুঝছেন? বিগত বছরের প্রশ্ন পড়ি দেখেন। সম্পত্তি চোরাই মাল জেনেও তাও অসাধুভাবে দখলে রাখার অপরাধ বিষয়ে দ্য পেনাল কোড 1860 এর কোন ধারায় বলা হয়েছে? রাখছে, এটা হলো শাস্তির ধারা 411। আর যদি সংজ্ঞা বলতো 410। 410। 3 নম্বর প্রশ্নটা দেখেন। দণ্ডবিধি 410 ধারায় কত ধরনের সম্পত্তিকে চোরাই মাল হিসেবে উল্লেখ করা হয়েছে? কত ধরনের? 5 ধরনের। আমরা চলে আসি এর পরের অপরাধ, প্রতারণা বিষয়ক। ধারা লেখেন 415 থেকে 420 লেখা আছে, এ জায়গায় 424 করে দেন। লিখছেন? চুরি থেকে শুরু করে এই যে যে চোরাই মাল পড়লাম, এই জায়গায় সব জায়গায় অসাধুতা ছিল। অসাধুতা মানে হলো আমার খারাপ উদ্দেশ্য ছিল, কিন্তু এই অপরাধগুলোর কোথাও প্রতারণা ছিল না। প্রতারণা মানে হলো ছলনা, তঞ্চকতা, প্রবঞ্চনা। ছলনা মানে হলো আমি যা না সেটাকে সেইটা হিসেবে আর একজনের কাছে এটা উপস্থাপন করা। আমি সরকারি কর্মকর্তা না, বাট নিজের পরিচয় দিছি সরকারি কর্মকর্তা, প্রতারণা। বুঝছেন? বলা হলো যে এই ক্রিম মুখে লাগাইলে নাইজেরিয়ান লোক ও আমেরিকান রাশিয়ান লোকের মতো ফর্সা হয়ে যাবে, কিন্তু জীবনও হয় নাই। এটাও কি? প্রতারণা। আমি যদি আপনাদের বলি যে আমার কাছে যদি বার কাউন্সিলের পরীক্ষার জন্য পড়েন, 300 প্রশ্ন দিব, সবাই পাস করে যাবেন, কিন্তু পরীক্ষার সময় দেখা গেল আমি কিছুই আপনাদের দিতে পারি নাই, এটা কি? প্রতারণা। কথা ছিল দোকানদার বিক্রি করতেছে যে এই তেল মাথায় নিলে ঝাঁকড়া চুলের বাবরি দোলানো যুবক হয়ে যাবেন, মাথার চুল সব গজায় যাবে, কিন্তু দেখা গেল যে পিছনে যতগুলো ছিল সেইগুলো ধরে পড়ে গেছে। এটাই কি? প্রতারণা। বুঝছেন? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা চুরি থেকে শুরু করে চোরাই মাল পর্যন্ত যতগুলা পড়ছি, এর ভিতরে কিন্তু কোনো ছলনা ছিল না। চুরির ক্ষেত্রে তার সম্মতি ছাড়া নিয়ে গেছি, আর চাঁদাবাজির ক্ষেত্রে, দস্যুতার ক্ষেত্রে, ডাকাতির ক্ষেত্রে ভয় দেখাইয়া নিয়ে গেছি, আত্মসাতের ক্ষেত্রে ভালোভাবে নিছি আর ফেরত দেই নাই, বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে দায়িত্ব দিয়ে গেছে আর জীবনে ফেরত দেই নাই। এই জায়গা কিন্তু ছলনা ছিল না। বাট এই প্রতারণার ক্ষেত্রে কোনো জিনিস নেওয়া হয় কিসের মাধ্যমে? ছলনার মাধ্যমে। নির্মলরে বললো যে নির্মল 7 লাখ টাকা জমা দাও, তোমারে দক্ষিণ কোরিয়া পাঠাই দিব। দক্ষিণ কোরিয়া তো পরের কথা, ভারতও পাঠাইতে পারে নাই। তাহলে এই জায়গায় সে করছে কি? প্রতারণা। বুঝছেন? আচ্ছা, তো তাহলে এই প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে দণ্ডবিধির 415 ধারায়। দেখেন, দণ্ডবিধি 415 ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। বেশ কয়েকবার প্রশ্ন এসেছে যে প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? কত ধারায়? 415।
প্রতারণামূলক ভাবে এবং অসাধুভাবে, ফ্রডুলেন্টলি অর ডিজনেস্টলি। আমরা যখন দণ্ডবিধির প্রথম দিন পড়ছিলাম, দণ্ডবিধির দুইটা সংজ্ঞা দিতে, 24 ধারায় বলছে অসাধুভাবে আর 25 ধারায় বলছে প্রতারণামূলক ভাবে। মনে আছে কিনা? তা কিছু কিছু অপরাধের ক্ষেত্রে শুধু অসাধুতা থাকে, প্রতারণা থাকে না। এই যে চুরিতে অসাধুতা থাকে, প্রতারণা নাই। চাঁদাবাজি, দস্যুতা, ছিনতাই, বিশ্বাসভঙ্গ, এগুলোতে অসাধুতা আছে কিন্তু প্রতারণা নাই। কিন্তু প্রতারণাও আছে, অসাধুতাও আছে। দেখেন, প্রতারণামূলক ভাবে বা অসাধু ভাবে কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করবেন, সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত বা ইনডিউসিং করা হলো প্রতারণা। 415 ধারা অনুযায়ী নিম্নলিখিত শর্ত পূরণ হলে তা প্রতারণা বলে গণ্য হবে। এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে গোল দিবেন, ছলনা বা ডিসিপশন করবে। কি করবে? ছলনা। যে ব্যক্তি ছলনা করে সে এমন ছলনার মাধ্যমে প্রবঞ্চনা, ফ্রডুলেন্টলি বা অসাধুভাবে অপর কাউকে কোনো আন্ডারলাইন করবেন সম্পত্তি প্রদানে প্ররোচিত করবে, বা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি রেখে দেওয়ার ব্যাপারে সম্মতি প্রদানে তাকে প্ররোচিত করবে। মানে ছলনা করে বলছি যে আপনি আমার এই কলমটা রাখেন, তো বিনিময়ে সে আমার দিচ্ছে টাকা, সে রাখতেছে আমার কলম। আমি বললাম যে এই কলম দিয়ে 1 বছর লিখলেও কালি শেষ হবে না, 1 মাস লেখার পরে কালি শেষ। কি হয়েছে? প্রতারণা। বুঝছেন? আমাদের চারপাশে প্রতারণার জাল আর জাল। তাতে আপনি রেস্টুরেন্ট থেকে শুরু করে যে জায়গা যান, রেস্টুরেন্টে গিয়ে দেখবেন মেনুতে ছবি আছে খাবারের, অর্ডার দিবেন, যখন ওই খাবার আপনার সামনে আসছে ওই ছবির সাথে এই ছবির আকাশ পাতাল পার্থক্য। প্রতারণা। বুঝছেন? নির্মল সাবধান। তাহলে আমরা চলে আসি 3 নম্বরে। দেখেন, ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্যমূলক ভাবে অনুরূপ প্রতারিত ব্যক্তিকে এমন কোনো কার্য করতে বা করা হতে বিরত থাকতে প্ররোচিত করে। মানে আপনি এই প্রতারণার মাধ্যমে যিনি প্রতারিত হয়েছেন তারে কোনো কাজ করতে প্ররোচিত করতেছেন অথবা কাজ করা হতে প্ররোচিত করতেছেন। যে কার্য সেই ব্যক্তি অনুরূপভাবে প্রতারিত না হলে, আন্ডারলাইন করবেন, সে যদি প্রতারিত না হতো তাহলে সে এটা করতো না বা করা হতে বিরত থাকতো না। এবং এমন কার্য করা বা করা হতে বিরত থাকার কারণে উক্ত ব্যক্তির গোল দিবেন দেহ, মন, খ্যাতি ও সম্পত্তির ক্ষতি করে বা করার সম্ভাবনা তৈরি করে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্রতারণার কারণে কিসের ক্ষতির সম্ভাবনা হয়? দেহের ক্ষতি হতে পারে, মনের ক্ষতি হতে পারে, খ্যাতির ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে বা ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। জেনে রাখা ভালোতে চলে আসেন। প্রতারণার ক্ষেত্রে অবশ্যই ছলনা বা ডিসিপশন থাকতে হবে। 415 ধারা অনুযায়ী অসাধুভাবে কোনো তথ্য গোপন করা, আন্ডারলাইন করবেন, কোনো তথ্য গোপন করা ছলনা বা প্রবঞ্চনা বলে গণ্য হবে। আপনি একটা মিল বিক্রি করবেন, সিমেন্টের কারখানা, তো যার কাছে বিক্রি করবেন তারে বললেন যে মাসে এই কারখানা থেকে 1000 বস্তা সিমেন্ট উৎপাদন করা যায়, এই কথা বলে বিক্রি করলেন। কিন্তু সে যখন এটা কিনলো, কেনার পর জানতে পারলো যে 1000 বস্তা তো পরের কথা, মাসে 100 বস্তাও হয় না। তাহলে আপনি তথ্য গোপন করে কি করেছেন? প্রতারণা। বুঝছেন? এতে আপনার সুনামের ক্ষতি হইতে পারে, দেহের ক্ষতি হইতে পারে, সম্পত্তির ক্ষতি হতে পারে, তাহলে এটা প্রতারণা হিসেবে গণ্য হবে। তারপরে দেখেন, গোল দিবেন স্থাবর এবং অস্থাবর সকল সম্পত্তি প্রতারণার বিষয়বস্তু হতে পারে। কি কি সম্পত্তি? স্থাবর বা অস্থাবর। পরীক্ষায় প্রশ্ন আসবে প্রতারণার বিষয়বস্তু কি? স্থাবর বা অস্থাবর। শেষের পয়েন্টটা দেখেন, শেষের পয়েন্টটা, প্রতারণার মামলার ক্ষেত্রে প্রতারণা করার প্রাথমিক অভিপ্রায় প্রমাণ করতে হবে। যেমন শুরুতে কোনো পণ্য অর্পণ না করার অভিপ্রায় থাকার পরেও ছলনা করে পণ্য অর্পণের কথা বলে অগ্রিম টাকা নেওয়া প্রতারণা বলে গণ্য হবে। কিন্তু শুরুতে পণ্য অর্পণের অভিপ্রায় ছিল কিন্তু আইনগত কোনো কারণে অর্পণ করতে পারে নাই, সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র চুক্তিভঙ্গ হিসেবে গণ্য হবে। বুঝাইতে পারি নাই বোধহয়? আচ্ছা আমি বলি, শুনেন। আপনি বললেন যে প্রাথমিকভাবে
নিয়ে আপনি মনে মনে ভাবছেন যে এর কাছ থেকে আমি এই পণ্য অর্পণ করব না, টাকা পয়সা নিতেন যে আপনারে আমি এত পিস ব্রয়লার মুরগি দিব, কিন্তু টাকা নেওয়ার সময় আপনার মনে মনে ভাবছেন যে জীবনেও এর আমি ব্রয়লার মুরগি দেব না, বা দেশি মুরগি দিতে চাইছেন দিয়ে দিচ্ছেন ব্রয়লার মুরগি। এটা হলো প্রতারণা, শুরু থেকেই অভিপ্রায় খারাপ, বুঝছেন? আর যদি শুরুতে অভিপ্রায় ভালো ছিল, টাকা পয়সা নিছেন, অর্ডার নিছেন, কিন্তু টোটালি তারে কোনো মালামালি সাপ্লাই দেন নাই, তাহলে এটা হলো আত্মসাৎ। তাহলে প্রতারণার ক্ষেত্রে যেটা প্রমাণ করতে হবে, জাস্ট প্রথমেই তার কি ছিল, ছলনা করার অভিপ্রায় ছিল, এটাই। শুরুতেই খারাপ উদ্দেশ্য, ফেয়ার এন্ড লাভলি বিজ্ঞাপন দিচ্ছে যে আপনার বলতেছেন না সাদা হবে, শুরু থেকেই খারাপ। টলার স্ট্রঙ্গার শার্পার কমপ্লেন, কমপ্লান নাকি কমপ্লান, কমপ্লানের কাহিনী বলি একটা। এই যে আমাদের এই পাড়ার একটা ছেলে আছে, এখন বিয়ে শাদী করছে। তো ছোটবেলায় যখন একসাথে খেলাধুলা করতাম, তো এসে বলতেছে যে ভাই আমি তো কমপ্লান খাচ্ছি কয়েক বছর ধরে, কিন্তু আমি তো ও ও মানে একটু হাইট কম ছিল, হঠাৎ করে এখন হালকা হালকা একটু লম্বা হয়েছে, খুব বেশি না। তো বলতেছে যে আমি তো কমপ্লান নিয়ম করে খাই, কিন্তু আমি তো লম্বা হই না, কিন্তু কমপ্লান খাওয়ার পরে কিছু ওই যে যে একটু ভুসির মতো থাকে আর কি নিচে তলানিতে, ওই তলানির টুকু আমি আমার গাছের টবে দিছি। তো গাছ গাছ ঠিকই বড় হয়ে গেছে, কিন্তু আমি আর বড় হই নাই, বুঝছেন? আচ্ছা, তো 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 যাই যাই হোক, তো মোটামুটি জাস্ট মনে রাখেন প্রতারণার ক্ষেত্রে প্রথমেই ছলনার অভিপ্রায় থাকবে। এই উদাহরণটা আমরা একটু পড়ি, দেখেন। দ্রব্যের মিথ্যা নমুনা দেখিয়ে দ্রব্য ক্রয় করতে ও মূল্য পরিশোধ করতে অসাধুভাবে প্ররোচিত করা প্রতারণা মর্মে গণ্য হবে। কিভাবে দেখেন, ক ক্ষয়ের নিকট একটি সম্পত্তি বিক্রয় করে, এ জায়গা ক হচ্ছে বিক্রেতা, খ হচ্ছে ক্রেতা। উক্ত বিক্রয়ের তথ্য প্রকাশ না করে ক উক্ত সম্পত্তি ক্রয়ের নিকট বিক্রয় করে বা বন্ধক রাখে। মানে প্রথমে বিক্রি করছে কার কাছে, খর কাছে, আবার খর কাছে যে বিক্রি করছে এটা প্রকাশ না করে এটা আবার বিক্রয় বা বন্ধক রাখছে কার কাছে, খর কাছে। ক এখানে কি করেছে, প্রতারণা করেছে, কারণ এই জায়গায় এটা চুরিও হয় না, চাঁদাবাজিও হয় না, এটা চোরাই মালও হয় না, আত্মসাৎও হয় না, সে তথ্য গোপন করে এই জায়গা কি করেছে, ছলনা করছে। আর ছলনা মানেই হচ্ছে প্রতারণা, বা এ ইচ্ছাকৃতভাবে ছলনা করে জেড কে বিশ্বাস করায় যে এ এবং জেড এর মধ্যে সম্পাদিত চুক্তিতে এ তার অংশ প্রতিপালন করেছে, যদিও সে তার দায়িত্ব প্রতিপালন করেনি, এবং এইভাবে অর্থ প্রদানের জন্য অসাধুভাবে জেড কে প্ররোচনা করে এ দণ্ডবিধির অধীন প্রতারণা করেছে মর্মে গণ্য হবে। এটাই আমাদের দরকার নাই, জাস্ট মনে রাখেন আগেরটা যে একজনের কাছে জমি বিক্রি করছে, বাট এরপরে ওই যে যে বিক্রি করছে এটা গোপন রেখে আর একজনের কাছে, বুঝছেন? প্রথমে বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে, কিন্তু দ্বিতীয় বিয়ে বউয়ের কাছে প্রথম বউয়ের কথা বলে নাই, এটাও কি প্রতারণা। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য পেনাল কোড 1860 এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা বর্ণিত আছে? 415। দেখেন প্রতারণার সংজ্ঞা দিছে 415 আর শাস্তি হলো 417, সামনে আমরা পাবো। তা সেম প্রশ্ন 22 সালে এসেছে, 19 সালে এসেছে, 12 সালে এসেছে, বুঝছেন? আমরা চলে আসি ছদ্মবেশে প্রতারণা, ধারা 416। অপরূপ ধারণপূর্বক প্রতারণা, ছদ্মবেশে প্রবঞ্চনা, চিটিং বাই পার্সোনেশন, আন্ডারলাইন করেন, চিটিং বাই পার্সোনেশন। ছদ্মবেশে প্রতারণা মানে হলো আপনি যা না সেটার ছদ্মবেশ ধারণ করছেন, তাতে কাল্পনিক ব্যক্তি এলিয়েন হলেও। আপনি যে বলতেছেন দোকানদারের কাছে যে আমি হলাম বিসিএস ক্যাডার, আমার টাকা পয়সা বাকিতে দেন, আমি আগামীকাল দিয়ে দিব, আর জীবনেও দেন নাই, প্রতারণা। আপনি যাই পরিচয় দিচ্ছেন ও অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিয়ে বিয়ে শাদী করে ফেলছেন, পরে জানা গেল অ্যাডভোকেট এখনো হয় নাই, কি প্রতারণা। তো
এগুলো হলো ছদ্মবেশে প্রতারণা। যদি আপনি এমন ভাবে সাজেন যে অমুক মঙ্গল গ্রহ থেকে আসছে, আমি হলো মঙ্গল গ্রহের থেকে আসছি, আমি এলিয়েন, এটাও কি প্রতারণা। ইভেন যে ব্যক্তির কোনো অস্তিত্ব নাই এরকম কোন ব্যক্তির ছদ্মবেশ যদি ধারণ করেন সেটাও হচ্ছে প্রতারণা। একটু পড়ি দেখেন, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি বলে মিথ্যা অভিনয় করে বা জেনে শুনে এক ব্যক্তিকে অপর ব্যক্তি রূপে প্রতিস্থাপিত করে, সে অপর রূপ ধারণ পূর্বক ছদ্মবেশে প্রতারণা করেছে বলে গণ্য হবে। অপরের রূপ ধারণা পূর্বক প্রতারণা বা ছদ্মবেশে প্রবঞ্চনার অপরাধের শাস্তি গোল দিবেন 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়, ধারা 419। ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা দিছে 416, আর শাস্তি দিছে 419, 3 বছর। আর শুধু প্রতারণার সংজ্ঞা দিছে 415, আর শাস্তি বলছে 417, 1 বছর। বুঝছেন? আসতেছি, শাস্তিতে আসতেছি, তো তার আগে জেনে রাখা ভালোটা পড়ি। যে ব্যক্তি অপরের রূপ ধারণ করে, আন্ডারলাইন করবেন, সে প্রকৃত বা কাল্পনিক ইমাজিনারি যাই হোক না কেন উক্ত ব্যক্তি অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার জন্য দায়ী হবে। তাহলে ছদ্মবেশ ধারণ করার জন্য কি সরকারি কর্মকর্তা হওয়া লাগবে? না। আসল হওয়া লাগবে? না। যার কোনো অস্তিত্ব নাই এরকম ছদ্মবেশও যদি ধারণ করেন সেটা কি প্রতারণা। বিগত বছর প্রশ্ন পড়ি। এক্স নিজেকে মৃত ওয়াই হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে, এক্স এর কৃত অপরাধ হলো ছদ্মবেশে প্রবঞ্চনা। আচ্ছা, এখানে প্রবঞ্চনারে যদি আমরা প্রতারণা ধরি বা প্রতারণা ধরি, খ সঠিক হয়, গ সঠিক হয়, ঘ সঠিক হয়, বাট সবচেয়ে বেশি সঠিক কোনটা জানেন? ছদ্মবেশে প্রবঞ্চনা। মানে প্রতারণা তো এর মধ্যে আছেই, বাট আপনি তো আর একজনের রূপ ধারণ করছেন, সো এই জায়গা যেটা হয়েছে সেটা কি ছদ্মবেশে প্রতারণা, প্রবঞ্চনা বা প্রতারণা। আমরা পানিশমেন্টে আসি। 417 ধারা, প্রতারণার শাস্তি। যে কোনো বর্ণনার কারাবাস যা 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। 419 দেখেন, ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা দিছে কত? 416, আর শাস্তি বলছে 419। অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। চলে আসি 420। যারা আইন সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরও এই 420 বলে। 420, 420 মানে বলতে বুঝে যে সে দুষ্ট প্রকৃতির, কথার সাথে কাজের মিল নেই। অ্যাকচুয়ালিও তাই। 420 ধারা হলো যে আপনি কাউকে ভুল ভাল বুঝাইয়া যে কাজটা করার ক্ষমতা আপনার নাই এটা বুঝাইয়া তার কাছ থেকে আপনি মূল টাকা পয়সা বা মূল্যবান জামানত দিচ্ছেন। বিদেশে পাঠানোর কোনো ক্ষমতা নাই, চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নাই, তার কাছ থেকে আপনি টাকা পয়সা বা মূল্যবান জামানত নিছেন, তখন এটা হয়ে যাবে 420। এখন অনেকে প্রশ্ন করেন যে স্যার প্রতারণা তো শাস্তি 417-তে, কিন্তু এই জায়গায় 420-এও তো প্রতারণা, তাহলে কোন মামলা 420 হচ্ছে কেন আর 417 কেন হচ্ছে? আচ্ছা ধরেন 420-এর মধ্যে 417-এর উপাদান আছে, কিন্তু 417-এর মধ্যে 420-এর উপাদান নাই। একটু বুঝাই। ছলনা করে কোনো কাজ করলেই সেটা প্রতারণা, আর প্রতারণার শাস্তি হলো 417। বুঝছেন? কিন্তু ওই প্রতারণাটা যদি এমন ভাবে করে যার সাথে মূল্যবান জামানত টাকা পয়সা জড়িত, তখন সেটা চলে আসবে কততে? 420-এ। বুঝছেন? ধরেন এইভাবে যদি বলি যে চুলের তেল বিক্রি করতেছেন, ওই চুলের তেলের কোনো উপাদান নাই, শুধু শুধু মানুষকে ঠকাচ্ছেন, তা এটা হচ্ছে প্রতারণা 417। বুঝছেন? আর যখন আপনি কাউকে চাকরি দেওয়ার কথা বলে বিদেশে পাঠানোর কথা বলে একটা বিরাট অঙ্কের টাকা পয়সা নিছেন বা জামানত নিছেন, বাট অ্যাকচুয়ালি ওই কাজটা করার ক্ষমতা আপনার নাই, তখন এটা হবে কত? 420। এই যে দেখেন, প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি অর্পণে প্ররোচনা করা, চিটিং অ্যান্ড ডিসঅনেস্টলি ইনডিউসিং ডেলিভারি অফ প্রপার্টি, অর্থাৎ 417-তে সম্পত্তি অর্পণ রিলেটেড কোনো কথা নাই,
কিন্তু 420-এ প্রতারণাও থাকবে, আবার সম্পত্তি অর্পণের কথাও থাকবে। দেখেন, তাহলে সাজা যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং কি অর্থদণ্ড। তাহলে সাজা কত হইতে পারে? সর্বোচ্চ 7 বছর। বুঝছেন? তাহলে আমরা প্রতারণার ধারা পড়লাম কয়টা? দেখেন, প্রতারণার সংখ্যা 415, শাস্তি 417, ছদ্মবেশে প্রতারণার সংখ্যা 416, শাস্তি কত? 419, আর বললাম কত? 420। প্রতারণা করে যদি মূল্যবান জামানত টাকা পয়সা হাতিয়ে নেয় তাহলে কত? 420। বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি? পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আছে, সর্বোচ্চ শব্দটা বললেন। আমরা সাধারণত জানি প্রতারণার সাজা কত? যে কোনো বর্ণনার 1 বছর। এখন আপনি নিজেরা বিচারকের আসনে বসাবেন, চিন্তা করবেন যে যে কোনো বর্ণনার 1 বছর আছে, বিচারক এই ধারায় সর্বোচ্চ কি সাজা দিতে পারে? 1 বছর সশ্রমের বেশি কি দিতে পারবে? পারবে না। তাহলে এই জায়গায় উত্তর হবে 1 বছর সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে এই জায়গা যদিও আইন পাঠে বলছে ক অথবা খ, বাট অ্যাকচুয়ালি ক অথবা ক হবে না, এই জায়গার উত্তর হবে ক, অর্থদণ্ড সহ 1 বছরের সশ্রম কারাদণ্ড। বুঝতে পারছেন? সেলফ প্র্যাকটিসে মোটামুটি যে প্রশ্ন আছে এগুলো করে ফেলবেন, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে উদাহরণের যে প্রশ্নগুলা এগুলো পড়ে ফেলবেন। 20 নাম্বার প্রশ্নটা দেখেন, 20। ক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নিজেকে খ হিসেবে উপস্থাপন করে। সে গেছে খ হিসেবে, কিন্তু আসলে তার নাম কি? ক। খয়ের নামে স্বাক্ষরও করছে। তাহলে এই জায়গা কি করছে? প্রথম হলো ছদ্মবেশে প্রতারণা। ছদ্মবেশে প্রতারণা, যখন কোনো প্রতারণা করা হয় ডকুমেন্ট আকারে তখন সেটা হয়ে যায় জালিয়াতি। সামনে আমরা পড়বো। তাহলে এই জায়গায় প্রথমে সে অন্য ব্যক্তির রূপ ধারণ পূর্বক করেছে ছদ্মবেশে প্রতারণা, আর ওই যে স্বাক্ষর করছে, স্বাক্ষর করার সাথে করলো কি? জালিয়াতি। তাহলে এই জায়গায় সে দুইটা অপরাধ করছে, যদিও জালিয়াতি সম্পর্কে সামনে আমরা বিস্তারিত পড়বো। বাট প্রতারণা আর জালিয়াতির মধ্যে বেসিক পার্থক্য হলো প্রতারণাটা মৌখিক আকারে হইতে পারে, লিখিত আকারেও হতে পারে, কিন্তু জালিয়াতি সর্বদাই কি আকার হবে? লিখিত আকারে। 24 নম্বর প্রশ্নটা পড়ি। প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি অর্পণে প্ররোচনা করার সর্বোচ্চ শাস্তি কি? দেখেন, সর্বোচ্চ শাস্তি চিটিং ডিসঅনেস্টলি ইনডিউসিং ডেলিভারি অফ প্রপার্টি। তো এটা সর্বোচ্চ শাস্তি। এ জায়গা তো সশ্রম অপশন নাই, তো যে অর্থদণ্ড সহ অনধিক 7 বছর কারাদণ্ড যে কোনো বর্ণনা। বুঝছেন? তো আমাদের আবার একটু নামাজের বিরতি, নামাজ শেষে আমরা আর একটু পড়বো, তারপরে আজকে ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্ট দিয়ে সবাই যাবেন। লাস্টে কত নাম্বার বলবো? আচ্ছা, দেখেন, বিরতির পর আমরা ক্লাস শুরু করি, খুব বেশি সময় লাগবে না, একটু পড়েই তারপর আজকে আমরা আমাদের পরীক্ষা যেটা 20 মার্কের ক্লাস টেস্ট, নবম ক্লাস টেস্ট, সেখানে চলে যাব। তো প্রথমেই দেখেন, দণ্ডবিধিতে আমরা এখন যেটা পড়তে যাচ্ছি অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন, ইংরেজিতে বলে মিসচিফ। অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন, এটা আছে ধারা 425 থেকে 440 পর্যন্ত। তো আমরা যখন দণ্ডবিধির জেনারেল এক্সপ্লানেশন পড়তেছিলাম একেবারে শুরুর ক্লাসে, তখন 23 ধারায় একটা বিষয় আছে, রংফুল গেইন রংফুল লস। একটু আমি ব্যাখ্যা দিই। যে জিনিসের উপর আমার আইনগত অধিকার নাই, এরকম কোন জিনিস যদি আমি লাভ করি তাহলে আমার হয়েছে রংফুল গেইন, মানে অন্যায় লাভ। আর যে জিনিসের উপর আমার আইনগত অধিকার আছে সেই জিনিসটা আমার কাছ থেকে যদি কেউ বেআইনি ভাবে নেয় তাহলে আমার যে ক্ষতিটা হয়েছে এটা হলো রংফুল লস বা বেআইনি ক্ষতি। উদাহরণ দিলে বুঝবেন। চুরির ক্ষেত্রে ধরেন আমার কাছ থেকে এই মোবাইলটা একটা চোর নিয়ে গেছে,
এখন এই মোবাইলের উপর ওই চোরের কি আইনগত অধিকার ছিল? ছিল না। তাহলে তার মোবাইল চুরি করে তার হয়েছে বেআইনি লাভ, রংফুল গেইন। আর মোবাইলটার উপর আইনগত অধিকার ছিল, আমি মালিক আমার, তাহলে আমার কাছ থেকে অন্যায় ভাবে নিয়ে গেছে, তাহলে আমার হয়েছে এই জায়গা রংফুল লস বা অন্যায় ক্ষতি। বুঝছেন? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো অপরাধ করেছি, যতগুলো অপরাধ বলতে আমরা চুরি থেকে শুরু করে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চুরিতে এক পক্ষের লাভ হয় এক পক্ষের ক্ষতি হয়, চাঁদাবাজিতে এক পক্ষের বেআইনি লাভ হয় এক পক্ষের বেআইনি ক্ষতি হয়, ছিনতাই বা দস্যুতাতে এক পক্ষের লাভ হয় আর এক পক্ষের ক্ষতি হয়। সেম কথা ডাকাতির ক্ষেত্রে প্রযোজ্য, আত্মসাতের ক্ষেত্রে প্রযোজ্য, বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, চোরাই মালের কথার ক্ষেত্রে প্রযোজ্য, ইভেন প্রতারণার ক্ষেত্রেও প্রযোজ্য। এক পক্ষের লাভ হচ্ছে আর এক পক্ষের ক্ষতি হচ্ছে। বুঝছেন? তো আমরা এখন যে অপরাধটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে মিসচিফ। এই জায়গায় শুধু এক পক্ষের ক্ষতি হয় কিন্তু লাভ হয় না কারো। মিসচিফ হলো এমন একটা অপরাধ যেখানে বেআইনি ক্ষতি আছে কিন্তু বেআইনি কারো লাভ নাই। এটা কেমনে হয় একটু বলি। আপনার গরুরে একজন মেরে ফেলছে, গরু আর একজনের খেতে ঢুকছিল, গরুরে এমন আঘাত করছে গরুর পা ভেঙে গেছে। তা গরুর যে পা ভাঙছে তার কি কোনো লাভ হয়েছে? কিন্তু যার গরু তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। আপনি বাইক পার্ক করে রাখছিলেন, আপনার লুকিং গ্লাস দেখেন এসে ভাঙা, বা আপনার ট্যাঙ্কির উপর দাগ, যে এই কাজটা করছে তার কিন্তু কোনো লাভ হয় নাই কিন্তু আপনার হয়েছে ক্ষতি। আপনার পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে, সে কিন্তু মাছ একটাও নেয় নাই কিন্তু আপনার হয়েছে ক্ষতি, কিন্তু তার কি কোনো লাভ হয়েছে? হয় নাই। তাহলে ক্ষতি, গুদাম আগুন দিয়ে পুড়াই ফেলছে কিন্তু ওই গুদামের মালামাল কিছু নেয় নাই। তাহলে রংফুল লস হয়েছে কিন্তু কারো কিন্তু রংফুল গেইন হয় নাই। তাহলে আমরা বলতে পারি যে ক্ষতি সাধন বা অনিষ্ট সাধন হলো এমন একটা অপরাধ সম্পত্তি সংক্রান্তই, কিন্তু এই ক্ষেত্রে একজনের বেআইনি ক্ষতি হয় কিন্তু কারো কিন্তু বেআইনি লাভ হয় না। বুঝেন কিনা? এবং যে সম্পত্তিতে এই কাজটা করে এই সম্পত্তিটির উপযোগিতা হ্রাস পায়। উপযোগিতা মানে হলো মূল্য হ্রাস পায়। আপনি যখন একটা ছাগলকে আঘাত করবেন, ছাগলের পা ভেঙে গেলে সুস্থ ছাগলের দাম বেশি নাকি যে আঘাত পাইছে তার দাম বেশি? তাহলে পা ভেঙে যাওয়া মানে তার দাম কমে যাওয়া। মোবাইল, আমি শাকিলের মোবাইলকে ধরে শুধু শুধু একটা আছাড় দিলাম, ডিসপ্লে ভেঙে গেছে, আমার কোনো লাভ হয় নাই কিন্তু শাকিলের কি হয়েছে? রংফুল লস। বুঝছেন? তাহলে আমরা এটা বলতে পারি যদি পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে যে নিম্নের কোন অপরাধে রংফুল লস হয়েছে কিন্তু রংফুল গেইন হয় নাই? চুরি, দস্যুতা, ছিনতাই আর হলো ক্ষতি। কোনটায়? ক্ষতিতে শুধু ক্ষতিই আছে কিন্তু কোনো লাভ নাই। তো একটু পড়ি দেখেন। অনিষ্ট সাধন অর্থ, মিনিং অফ মিসচিফ, অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন সম্পত্তি সম্পর্কিত একটি অপরাধ। সাধারণ অর্থে অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন অর্থ হলো, আন্ডারলাইন করবেন, অবৈধ ক্ষতি রংফুল লস করার জন্য কোনো ব্যক্তির সম্পত্তি বিনষ্ট করা। এই অবৈধ ক্ষতি আন্ডারলাইন করেন, কি করার জন্য? অবৈধ ক্ষতি করার জন্য কোনো ব্যক্তির সম্পত্তি কি করা? বিনষ্ট করা মানে হলো নষ্ট করা। কোনো ব্যক্তি অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে যদি সে অন্য কোনো ব্যক্তির বা জনসাধারণের, এটা আন্ডারলাইন করেন, অন্য কোনো ব্যক্তির অথবা কার? জনসাধারণের অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হতে পারে জেনে নিম্নলিখিত কোনো কাজ করে। কোনো সম্পত্তি নষ্ট করে, কোন সম্পত্তি এমন ভাবে পরিবর্তন করে যে উক্ত সম্পত্তির গোল দিবেন উপযোগিতা নষ্ট হয়, মূল্য হ্রাস পায়, উক্ত সম্পত্তি ক্ষতিকারক ভাবে আক্রান্ত হয়। তাহলে যখন কোনো দেশে কোনো আন্দোলন হয়, মেট্রো রেলের ক্ষতি সাধন করছিল, কি হয়েছে? মিসচিফ। বাস ভাঙছে, কি হয়েছে? মিসচিফ। অফিস আদালত ভাঙচুর করছে, কি হয়েছে? মিসচিফ। যখন একটা সড়ক দুর্ঘটনা হয় তখন বিক্ষুব্ধ জনতা তার অন্যান্য বাসও ভাঙচুর করে, কি হয়েছে? মিসচিফ। বুঝছেন? উদাহরণ পড়ি। এ বি এর ক্ষতি করার জন্য বি এর মালের গোডাউনে আগুন লাগিয়ে দিলে পুড়িয়ে দিল, এ অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে। বুঝছেন লিজন সাহেব?
আপনারে রেগে একজন আপনারে আঘাত করে নাই, কিন্তু আপনার জামা টেনে ছিঁড়ে ফেলছে। আপনার জামার কি হয়েছে? মিসচিফ, ক্ষতি সাধন। আপনার আংটি নেয় নাই, বাট আপনার আংটি হাতুড় দিয়ে বাড়িতে একটু পাকা করে দিয়েছে, ক্ষতি সাধন। আচ্ছা, আবার এইভাবে বলেন না যে আপনার তাঁতের অর্ধেক ভেঙে ফেলছে, তাঁত তো নেয় নাই, জায়গা মিষ্টি হয়েছে, এটা বলা যাবে না, এটা গুরুতর আঘাত হয়েছে, ওটা তো সম্পত্তি সম্পর্কিত অপরাধ না। আচ্ছা, তো জেনে রাখা ভালো, দণ্ডবিধির 425 ধারায় অনিষ্ট সাধনকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং 426 ধারায় শাস্তি নির্ধারণ করা হয়েছে। তাহলে সংজ্ঞা দিছে 25-এ, শাস্তি বলছে 26-এ। অনিষ্ট সাধন অপরাধের বিষয়বস্তু বল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি হতে পারে। তাহলে একটা জিনিস আমি আপনাদের বারবার বলছি, আবারও বলি, একটু লিখে নিতে পারেন যে চুরি আর হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এই দুইটার বিষয়বস্তু শুধু অস্থাবর সম্পত্তি, আর বাদ বাকি যা আছে সব স্থাবর অস্থাবর উভয়। তারপরটা দেখেন, অনিষ্ট সাধন মিসচিফের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির রংফুল লস অর ড্যামেজ থাকতে, ড্যামেজ করার ইচ্ছা থাকতে হবে, বুঝছেন? তো তারপরেরটা দেখেন, সবশেষেরটা, নিজের সম্পত্তির ক্ষেত্রেও অনিষ্ট সাধন অপরাধের জন্য দণ্ডিত হতে পারে। আপনি আপনার জিনিসপত্র ভেঙে ফেলছেন, গোডাউন আগুন দিয়ে পুড়াই ফেলছেন, এটাও কি হতে পারে? অনিষ্ট সাধন হতে পারে। আমরা অনিষ্টের সাজায় চলে আসি, আসেন 426 ধারা, অনিষ্টের শাস্তি বা ক্ষতি সাধনের শাস্তি বা ক্ষতির শাস্তি, পানিশমেন্ট ফর মিসচিফ, যে কোনো বর্ণনার কারাবাস যা 3 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। এই 3 মাস কিন্তু বিনাশ্রম না, যে কোনো বর্ণনা। 427 ধারা দেখেন, গুরুত্বপূর্ণ, 50 বা ততোধিক টাকার ক্ষতি করে অনিষ্ট সাধনের শাস্তি। এমন ক্ষতি করছে তাতে 50 টাকা বা তার বেশি মূল্যের ক্ষতি হয়েছে। সাদা দেখেন, যে কোনো বর্ণনার 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। গাড়ির কাজ ভেঙে ফেলছে, আপনার মাইক্রোবাসের কাজ ভেঙে ফেলছে, কত টাকায় মামলা হবে? 26 না 27? 27। অবশ্যই মাইক্রোবাসের কাছের মূল্য 50 টাকার বেশি, তাহলে আপনার যে ক্ষতিটা হয়েছে সেটা 50 টাকার বেশি, তাহলে মামলা হবে 427 ধারায়, বুঝেছেন? 428 ধারা দেখেন, 10 টাকা বা ততোধিক মূল্যের, 10 টাকা আছে, জাস্ট একটু লিখে রাখেন, 10 টাকা বা ততোধিক, 10 টাকা বা বেশি মূল্যের, মানে সর্বনিম্ন কত টাকা? 10 টাকা। 10 টাকা। কোন জন্তু হত্যা বা বিকলঙ্গ করে অনিষ্ট সাধন। জন্তু বুঝেন? যে কোনো প্রাণী বলতে। জন্তু হলো যার দাঁত সূচালো, যে সকল পশুর দাঁত সূচালো সেটা জন্তু। কুকুরের দাঁত কেমন? সূচালো। বিড়ালের সূচালো, ওইটা হলো জন্তু। কিন্তু গরুর দাঁত কিন্তু সূচালো না, গরু পশু, গবাদি পশু, কিন্তু গরু কিন্তু জন্তু না। তো যাই হোক, তাহলে জন্তু, আপনার পোষা প্রাণী যে জন্তু আছে, ধরেন অনেকে কুকুর পোষে, অনেকে ওই বিড়াল পোষে, কেউ হয়তো বা দুবাইয়ের শেখরা ওরা রয়্যাল বেঙ্গল টাইগার পোষে, কেউ একজন দেখলাম যে বেজি পোষে, বাংলাদেশের একজন, তারে বলছে যে আপনারা যদি 1 লাখ টাকা দিই দেবেন, কবে না, এটা আমার সন্তানের সমতুল্য। কারণ সামনে এমনও দেখতে পারি কেউ রাসেল ভাইপার পোষে, গলায় নিয়ে ঘুরতেছে, অসম্ভব কিছু না। তো তাহলে 10 টাকা বা বেশি মূল্যের কোন জন্তু হত্যা বা বিকলাঙ্গ করে অনিষ্ট সাধন, হত্যা মানে তো হত্যা, আর বিকলাঙ্গ মানে হলো ধরেন পা ভেঙে ফেলছে, বিকলাঙ্গ, তাহলে সাজা যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে এবং বা অর্থদণ্ড বা উভয়। বুঝছেন? তাহলে শুধু মিসচিফের শাস্তি 3 মাস, 50 টাকা বা বেশি মূল্য হলে 2 বছর, 10 টাকা বা বেশি মূল্যের জন্তু বা পশু হইলে কত কত বছর? 2 বছর। 429 ধারাটা যে কোনো এক জায়গায় লেখেন, শেষেও লিখতে পারেন বা এই ছকের আশেপাশেও লিখতে পারেন, ধারা 429। ধারা 429 লেখেন, 50 টাকা, 50 টাকা বা এর বেশি মূল্যের
50 টাকা বা এর বেশি মূল্যের গবাদি পশুকে হত্যা গবাদি পশুকে হত্যা বা বিকলাঙ্গ করে ক্ষতি সাধন। আবার বলি, 50 টাকা বা এর বেশি মূল্যের গবাদি পশুকে হত্যা বা বিকলাঙ্গ করে ক্ষতি সাধন। লিখছেন? জি। সাজা হলো যে কোনো বর্ণনার 5 বছর বা অর্থদণ্ড বা উভয়। যে কোনো বর্ণনার 5 বছর বা অর্থদণ্ড বা উভয়। যে কোনো বর্ণনার 5 বছর। যে কোনো বর্ণনার 5 বছর বা অর্থদণ্ড বা উভয়। 436 ধারাটা লেখেন। উপাসনালয়। উপাসনালয় উপাসনালয় মানে হলো প্রার্থনা করার স্থান, মসজিদ, মন্দির, গির্জা। উপাসনালয় কমা ঘর বা সম্পত্তি রাখার স্থানে অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে ক্ষতি সাধন। দ্রব্য, অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে ক্ষতি সাধন। শাস্তি লেখেন যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। বুঝছেন? তো তাহলে আমরা মিসশিপের সংজ্ঞা বললাম 425, শাস্তি 426-এ 3 মাস, 427-এ 50 টাকা বা তার বেশি মূল্য হইলে 2 বছর, 428-এ 10 টাকা বা তার বেশি মূল্যের জন্তুকে হত্যা বা বিকলাঙ্গ 2 বছর, 429 50 টাকা বা তার বেশি মূল্যের গবাদি পশুকে হত্যা বা বিকলাঙ্গ 5 বছর, অর্থদণ্ড বা উভয় নাকি। আর 436 ধারায় উপাসনালয়, ঘর বা সম্পত্তি রাখার স্থানে যদি অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করেন তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। বুঝছেন? তো তাহলে কারো ঘরে আগুন দেওয়া, গুদামে আগুন দেওয়া সাজা কিন্তু অনেক বেশি, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত এবং সেই সাথে। আজকে আমরা যা যা পড়লাম দেখেন, আজকে আমরা শুরু করেছিলাম, আমি একটু মনে করাই দিই, আজকে আমরা শুরু করেছিলাম 403 ধারা থেকে। 403 থেকে 409 পর্যন্ত একটা অধ্যায় যেটাকে বলে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আর এই অধ্যায় অপরাধ আছে দুইটা, একটা হলো ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি 403 আর 404, ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট 405 থেকে 409। তো অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা 403 আর শাস্তিও 403, 2 বছর। মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করলে 404-এ 3 বছর, মৃত ব্যক্তির সম্পত্তি তার চাকর আত্মসাৎ করলে 404-এ এই 7 বছর। বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দিচ্ছে 405, এটার ইংলিশ আইনে এমবেজলমেন্ট বলে। বিশ্বাসভঙ্গের শাস্তি 406-এ 3 বছর, বাহক বিশ্বাসভঙ্গ করলে 7 বছর 407-এ, চাকর বিশ্বাসভঙ্গ করলে 408-এ 7 বছর।
আর ব্যাংকার, বাণিজ্যিক প্রতিনিধি, সরকারি কর্মচারী বিশ্বাসভঙ্গ করলে যাবজ্জীবন বা 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। এটা হলো 409। চোরাই মালের সংজ্ঞা দিচ্ছে 410। 5 প্রকারের সম্পত্তি, 5টি অপরাধের মাধ্যমে সম্পত্তি লাভ করলে তাকে চোরাই মাল বলে। কি কি? চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, আর হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আচ্ছা, চোরাই মালের গ্রহণের সাজা 411-তে 3 বছর। চোরাই মাল লুকিয়ে রাখার সাজা 414-তে 3 বছর। ডাকাতি করে যে মালামাল লাভ করছে এগুলো যদি কেউ গ্রহণ করে 412-তে যাবজ্জীবন বা 10 বছর সশ্রম এবং অর্থদণ্ড। অভ্যাসগতভাবে চোরাই মালের কারবার করা 413-তে যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। প্রতারণা করছি আমরা 415-তে, স্থাবর অস্থাবর উভয়। প্রতারণার শাস্তি 417-তে, যে কোনো বর্ণনার 1 বছর। ছদ্মবেশে প্রতারণার সংখ্যা 416। ছদ্মবেশে প্রতারণার শাস্তি 419, 3 বছর। আর 420 পড়েছি, 420-এ এসেছে প্রতারণা করে মূল্যবান জামানত, উইল, এগুলা যদি আপনি নিয়ে নেন, মূল্যবান জামানত টামানত যাগুলো আছে হস্তান্তর প্ররোচিত করেন, সাজা 7 বছর। আর 7 বছর হইলেও 420 ধারা জামিনযোগ্য। এরপরে আমরা করেছি মিসচিফ 425 ধারায়। মিসচিফে শুধু রংফুল লস আছে, কারণ রংফুল গেইন নাই। স্থাবর অস্থাবর সম্পত্তি উভয়। মিসচিফের শাস্তি 426-এ 3 মাস। আর আপনার 50 টাকা বা বেশি মূল্যের সম্পত্তির ক্ষতি 2 বছর, 427। 428-এ 10 টাকা বা বেশি মূল্যের জন্তু 2 বছর। 429-এ 50 টাকা বা বেশি মূল্যের গবাদি পশু 5 বছর। আর 436-এ গৃহে, বাসগৃহে, সম্পত্তি রাখার স্থানে অগ্নিসংযোগ করলে যাবজ্জীবন বা 10 বছর এবং অর্থদণ্ড। তো এই হলো আজকের পড়া। আপনাদের আগামীকালও ক্লাস টেস্ট থাকবে, আর এখন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যিনি নতুন আছেন তাকে বলি, আমি পিডিএফ দিব। পিডিএফ পাওয়ার পরে আপনাদের সময় 10 মিনিট, 20টা প্রশ্ন 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আপনি উত্তর করবেন। ক খ, 1-এর ক হলে ক, 2-এর খ হলে খ। 10 মিনিট পরে উত্তরপত্রের ছবি তুলে গ্রুপে দিবেন, এবং আমি যখন উত্তরপত্র দিব পিডিএফ ওইটার সাথে মিলায়া বলবেন আপনি কত পেলেন। সঠিকটার জন্য 1 নাম্বার, আর ভুল গেলে -25। আর যেটা উত্তর করেনি সেটা কাউন্ট করার দরকার নাই। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, অনলাইনে যারা আছেন প্রশ্ন করতে পারেন। আর না হলে আমরা সরাসরি পরীক্ষায় চলে যাই। অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে? স্যার, হ্যাঁ বলেন। কারাবাস আর কারাদণ্ডের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমি একই জিনিস, কারাবাস যা কারাদণ্ড তাই। গত 2 দিন পরে দুইটা মিলে একটা চেষ্টা হয়, তাই তো? তাহলে সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামীকাল সকাল 10টায় পড়া, আর গ্রুপে প্রশ্ন দিচ্ছি, পরীক্ষা দেন। আর অনলাইনে যারা আছেন, ইউটিউব লেকচার যারা দেখেন, তারা সময় নষ্ট না করে আমাদের সাথে যোগদান করেন। পরীক্ষা না দিলে আপনার প্রস্তুতি সম্পন্ন হবে না।